মোহাম্মদ স্বপন মিয়া, এসেছি গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা ধাবরাট থেকে। আচ্ছা, এমনি জন্ম তো গাইবান্ধাতে নাকি? জি, জন্ম গাইবান্ধায়। আচ্ছা, এখন কোথায় আছেন? এখন আছি ঢাকা FM 90.4। সেটা তো আপনি আছেনই, কিন্তু এখন আছি আধা পরে, মানে কাজ করছেন ওখানে। রাইট, ইনি হচ্ছেন একদম পারফেক্ট গেস্ট। এখন যেখানে যে আছে সেখানকারই অ্যান্সার, একদম টু দ্য পয়েন্ট। ওকে, স্বপন ভাই বয়স কত? বয়স 24 বছর বয়স। তো আপনি এই অনুষ্ঠানটা কিভাবে শোনেন? মানে কাজের ফাঁকে ফাঁকে শোনেন নাকি? আমি যে কোথাও থাকি, জি, আমি ঢাকায় থাকলে তো কথাই নাই, আর বাড়িতে থাকলে আমার বাড়িতে নেট পায় না, আমি আবাদি জমির উপরে যাই শুনি। আবাদি জমির ওখানে নেট পায়? হ্যাঁ, আবাদি জমির ওখানে ফাঁকা জায়গা থাকলে নেট পায়, ওইখানে যাই শুনি। এই রাত জেগে জেগে? হ্যাঁ, রাত জেগেই শুনি, আমার নেশা এটা বলা যায়। ওকে, ফাইন, ঠিক আছে। আমরা অবাক হব না, কারণ এরকম শ্রোতা বাংলাদেশে অসংখ্য আছেন যারা এই অনুষ্ঠানটিকে এত ভালোবাসা দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন, আমার পেজটিতে গেলে পাবেন, আমি সেদিন লালমনিরহাটের প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল থেকে একটা ভিডিও আমাকে পাঠিয়েছে, এবং আপনাদেরকে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি এই ভিডিওগুলো আমার পেজে পাবলিশ করি। আমার পেজে একটা অ্যানাউন্সমেন্টও আমি দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, www.facebook.com/KEBRIA.rj। এই পেজটিতে প্রায় 14 লাখের উপরে ফ্যান ফলোয়ার আছে। যদি আপনারা যেখান থেকে শুনছেন এই অনুষ্ঠান নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, এই অনুষ্ঠানের সঙ্গে আপনাদের সম্পর্কটা কেমন, এটা নিয়ে যদি কিছু বলতে চান অনুষ্ঠানটা নিয়ে, আপনারা আমাকে ভিডিও করে পাঠিয়ে দেবেন। আমি সেই ভিডিওটি এই 14 লাখ ফ্যান ফলোয়ারদের সবার জন্য আপলোড করি। আর যেভাবে আমাকে পাঠাতে হবে, মোবাইলে ভিডিওটা করবেন, অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলার থাকে আপনার বলবেন, বলার পরে কোথা থেকে বলছেন সেটা অবশ্যই বলবেন। ভিডিওটা পাঠাবেন আমাকে এই মেইল অ্যাড্রেসে kibriyatoday@gmail.com। আমি আবারও বলছি, KIBRIA2, টুটা হবে সংখ্যার 2, হ্যাঁ, সংখ্যার 2, ওকে, KIBRIA2 DAY, today, ওকে, দ্যাট ইজ kibriyatoday@gmail.com। স্বপন ভাই, আমরা শুরু করি যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে, মন খুলে বলুন। আমি যখন ছোট, যখন বুঝি, তখন আম্মুকে বলতাম আমার বাবা নেই কেন। তখন আস্তে আস্তে মানুষের মুখে শুনতে পারে আমার বাবা জেলে। তা আম্মুকে বললাম কেন জেলে? কত মানুষকে মারার দেয়, জেলে গেছে। যার ভাইকে খুন করা হয়েছে সেই আমার বড়ব্বা হয়, নাম মজিবার। তো উনি এখন বলতেছে যে বাবা তোর বাপ তো জেলে মিথ্যা দেয় পড়ে গেছে। এখন সবচেয়ে বড় কথা হলো তোর বাবা স্বীকার করছে যে আমি খুন করছি। ওহো, আমি খুনের সঙ্গে ছিলাম। আচ্ছা, তো এখন একটু সময় লাগবে। দেখলাম আচ্ছা ঠিক আছে, সময় যখন লাগে, আমরা তো তখন বুঝি না, খেলিয়ে ঘুরে ঘুরে মা মানুষের বাড়িতে কাজ করে আমরা খাওয়া। তখন আস্তে আস্তে ওয়ানে ভর্তি, ওয়ানে আমার রেজাল্ট একই থাকে, 1 থেকে 5 পর্যন্ত আমি এক রোল নিয়েই পড়ে। স্কুলের মধ্যে ভালো রেজাল্ট করাই 5 উঠছে। যখন 6-এ ভর্তি হলাম তখন তো একটু বুঝি। জি, তার মধ্যে ভাই একটা কাহিনি, সেটা হলো আব্বু 30 মাস 7 দিন ছিল জেলে, অর্থাৎ জেলের বছরের 9 মাসে বছর জেলে, তাতে 3 বছর 3 মাস 7 দিন ছিল। জি, যে যার ভাইকে খুন করছে তার ছেলেরাই আমাদের দেখাশোনা করছে, যে খুন হয়েছে তার ছেলেরাই দেখাশোনা করছে আমাদের। আচ্ছা, কারণ ওরা জানে যে চাচা কখনোই এই কাজ করতে পারে না, নিরপরাধ একটা লোক শাস্তি পাচ্ছে কেন। তারা ছিল 7 ভাই, বড় যাই ছিল, ওরাও দেখাশোনা করছে যে এটা ঠিক না। তারপর ওনা বলছে যে, তারপরে ওনার সাক্ষীতেই কথা আমরা দিই। আব্বু কিন্তু আবার একটা জিনিস, এই বিদ্যুতের কাজ আছে না, এগুলো সব জানতো। আচ্ছা, এখনো জানে। ওনার কাজ, 2 জন একসঙ্গে কাজ করছে, খুন হয়েছে রাতে 1টায়, আর এনারা কাজ করছে রাতে 3টা পর্যন্ত 2 জনে। মানে খুনির ভাই, মানে যে খুন হয়েছে তার ভাই আর আব্বু একসঙ্গে 2 ভাই কাজ করছে 3টা পর্যন্ত, আর খুন হয়েছে 1টায়। খুন যাই করছে সে আমার আব্বুর নাম কালাম, তার নামও কালাম, ভুল করে আব্বুরে ধরে উঠা নিয়ে যায়। নামের ত্রুটি জাবেদালি করে গেছে। এক দাফাদার ছিল আমাদের, চৌকিদার দাফাদার থাকে না গ্রামে, এই দাফাদার ছিল। সেই দাফাদারটা মানে ভুল টাকা খাইয়া এই কাজটা করে দেয়। পরবর্তীতে স্বীকার করছে যে আমি এটা ভুল করছি। চেয়ারম্যান ছিল তখন, রফিকুল চেয়ারম্যান আমাদের। দেখ, ওনার একটা অভ্যাস ছিল, উনি তখন ছিল ঢাকায়, ওনার অনুমতি ছাড়া ওনার ইউনিয়নে কেউ পুলিশ ঢোকে না, এত ডিয়ারিং ছিল। আমার এলাকায় কি হয়েছে আমি দেখবো, উনি তখন এই ডিক্লেয়ার দেয় যে কোনো পুলিশ ঢুকবে না, ঢোকেও নাই, কিন্তু ওই কাজটা করছিল উনি ছিল ঢাকায়। আচ্ছা, তখন এই কাজটা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের সংসারে তো দুর্দশা নেমেই আসলো। হ্যাঁ, খুব স্বাভাবিক। মানুষের জমিতে কাজ। তখন ভাইয়া আস্তে আস্তে যখন বড় হয়ে ক্লাস 6-এ উঠলাম আমি, তখন মানুষে মরিচ উঠায় না, কারণ আমরা তো খেতে পারি না। আমরা 4 ভাই 1 বোন। এখন তখন আমরা ছিলাম 2 ভাই। আমরা করতাম কি, সকালবেলা খুব ভোরে উঠিয়া
মানুষে আলু উঠাইতো না, সেই আলু জমিতে যায় আলু কুড়ে নিয়ে সেই আলু সিদ্ধ করে আমরা খাইছিলাম। মানে যে আলু টুকটাক পড়ে থাকতো সেই আলুটা সিদ্ধ করে খাইছি আমরা। খেয়ে হয়তো আমি স্কুলে গেছি, 2 ভাই স্কুলে গেছি, মা কাজে গেছে, এমনও সময় গেছে একদিনে আমাদের ভাত খাইতে পারিনি আমরা। খাওয়ার পর অনেক সময় গেছে, তারপরে আস্তে আস্তে ভাই বাইরে পড়াশোনা বাদ দিয়ে ভাই বাইরে কাজে লাগলো। আপনার ভাই? বড় ভাই। তো ও কাজ করে, যাই কাজ করে 2-4 টাকা, সেটুকু কোনো হিসাব থাকে না। মানে আস্তে আস্তে ও অন্য পথে চলে যাচ্ছে। তো মা কাজ করে, আব্বু চলে আসে তখন, কিন্তু 6-7 মনে হয় তখন আমি পড়ি। আচ্ছা, আব্বু চলে আসে। এর আগে কি মানে বাবার সাথে নিশ্চয়ই? হ্যাঁ, বাবার সাথে কিছু কাহিনী হলো, সেটা আমি বাবাকে বলে আসছিলাম। মানে জেলে যাতায়াত করতে আমি বাবার সঙ্গে গেলে বাবা যে কাঠগড়ায় দাঁড়ায়, আমি কিন্তু ওই কাঠগড়ায় উঠে আব্বুর সঙ্গে খেলা করি। তা আব্বু আসলে জেলে যায়, আব্বু কোরআন শরীফ পড়া জানে, সব কিছু জানে। আব্বু জেলে মানে জেলখানার ভিতরে ছিল না, উনি ছিল জজের নামটা আব্বু আমাকে বলছিল, কিন্তু জজ খেয়াল নেই আমার। ওনার বাসায় ছিল, উনি ওনার মেয়ে পড়াশোনা করাইতো। আচ্ছা আচ্ছা। তারপর আমার বাবা কিন্তু চাকরি করতো, এর আগে চাকরি করতো, কেয়ার কাজও করতো, চাকরিও করতো, তহসিল অফিসে চাকরি করতো। কিন্তু চাকরিটা খুনে ধরে নিয়ে যাওয়ার পর এলাকার লোকজনে বা তহসিল অফিস থেকে অফার করা হয়েছে, যেহেতু চাকরি অনেকেই পায় না, ওনার ভাই আছে, ওনার নাম করে চাকরিটা করুক। কেউ তো আর জানতেছে না, শুধু আমরাই তো জানতেছি। পুলিশও তখন এই অফারটা করছে। তো আমার বড় ভাই চাকরি করে। আব্বু যখন জেলে থাকা অবস্থায় জাকাতের টাকা কোন সব টাকা মানুষজন দিয়েছে আমাদের এলাকার লোকজনের কাছে, আমরা কৃতজ্ঞ। এলাকার লোকজন আমাদের দিয়েছে। আমার বড় ভাই সেই টাকাগুলো উঠায় খাইতো, মানুষ দিয়ে যাইতো, আর টাকা উঠায় খাইতো, আর খালি বলতো যে তোমার বাবার পিছনে সব যাচ্ছে। তার মধ্যে আরও আমার ভাইয়া সপ্তাহে যে হাট বসে, সেই হাটে গেছে, যা বলছে ওনার ছেলের জন্য, আমার বড়বা ওনার ছেলের জন্য নতুন শার্ট নিচ্ছে। তা আমার ভাই বলছিল, বড়বা আমাকে একটা শার্ট নিয়ে দেন না। তোমার বাবার পিছনে কত টাকা যাচ্ছে, আবার নতুন শার্ট পরা লাগবে না, যা আছে এলেই পরো। তো ভাইয়া ওই ওখান থেকে। জি, বাবার সঙ্গে দেখা হয়েছিল, আপনি কি যেন একটা বলতে চাচ্ছিলেন বাবাকে নিয়ে? ও হ্যাঁ, বাবাকে বলতেছিলাম, বাবাকে বলে আসছিলাম। আমার বাবার জমিতে একটা বাড়ির ভিতরে একটা কুয়া ছিল, কুয়া অবশ্যই চিনবেন, গর্ত, মানে কুয়া চিনি আমরা। হ্যাঁ, এই কুয়াটা আমি বলছিলাম, তো আবু যদি আপনি 7 দিনের মধ্যে না আসেন, মানে 30 মাস হয়ে গেছে, এই 7 দিনের মধ্যে না আসেন, তাহলে আমি কুয়া ঝাঁপ দিয়ে মারা দেবো। এই কথাটা আমি বলছিলাম। তো সেদিন আব্বু এমন কান্না করছিল, যাতে মনে হয় জজও এত টাকা করেনি। তো পরবর্তীতে জজে খেলে অফার করছিল, বাবা তুমি আমাকে 5,000 টাকা দিও, আমি তো 7 দিনের মধ্যে মুক্ত করে দেবো। তখন একটা উকিল ছিল, জীবনে কখনো মনে হয় মাথা আছড়ে নেই, চট করছে। কিন্তু উকিলটা এত পাওয়ারে উকিল, সিনিয়র উকিল, ওনার সাথে উনি করে যে একটা ছেলে আছে নির্দোষী, ওকে মুক্ত করা লাগবে। উনি বলছিল আমাকে 3,000 টাকা দিও, একটা বোতলের টাকা, মানে উনি খালি মদের টাকা নিত, অন্য কোথাও টাকা নিত না, আমি ওকে মুক্ত করে দেবো। ওই 7 দিনের দিনে উনি মুক্ত করে দিয়েছিল। আব্বু বলছিল গল্পটা আমার, যে পিছনের সিটে এসে বসতো, লোকটা প্রথমে একবারে ঢুকছে কেসে, উনি একটা করে কেস নেই, একবার ঢুকলে মুক্ত হবে, নাহলে আর কেস নিবে না। উনি পিছনের সিটে বসতো, সব শোনার পর 5 মিনিট কথা বলে, ঘড়ি ধরে 5 মিনিট কথা বলে। উনি আগে প্রথম মুক্ত করার আগে জেরা করা শুরু করছে আগে ম্যাজিস্ট্রেট দিয়ে, সর্বপ্রথম ফাঁসাইছে ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়েছে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছিল, ওখানে প্রশ্নগুলো ছিল ইন্টারেস্টিং কিছু প্রশ্ন। ম্যাজিস্ট্রেট যেহেতু উনি ম্যাজিস্ট্রেট, উনি একটা থানার দায়িত্বে আছে, ওনার সব কিছুই জানা উচিত। ওনাকে জিজ্ঞেস করছিল যে আচ্ছা বলেন তো সাদুল্লাপুর থানা ইউনিয়ন কয়টা? উনি বলতে পারেনি। কত সাদুল্লাপুর থানার রাস্তা কতগুলো আছে? উনি বলতে পারেনি, অথচ ইনি বলে দিছে সাদুল্লাপুরে আপনি একজন দায়িত্বে আছেন, সাদুল্লাপুর যদি একটা আসামি পালিয়েও যায়, আপনার তো রাস্তা দেখা উচিত, রাস্তা আপনার চেনা থাকবে না, আপনি ম্যাপ দেখেন না, যদি ওখানে নতুনও যায় সবার আগে উনি রাস্তা খোঁজে, যে কতগুলো পরিবার বাস করে, কতগুলো জনসংখ্যা আছে, এটাকে আপনার জানানো উচিত নয়? তাহলে আপনি কিসের ম্যাজিস্ট্রেট হলেন? আর আপনি কী হিসেবে অর্ডার দেন যে মারে স্বীকার করো? কারেন্ট শর্ট করাইছেন কোন উদ্দেশ্যে? নাকের ভিতরে কখনো গরম পানি ঢালা যায়? এত অত্যাচারের নিয়ম আছে, করছেন কেন? সেগুলো রিমান্ড এনেছিল 3 দিনের, এত মারছে, আজও ব্যথায় কাতর, এতই মারছে আজও। আমি বাড়িতে গেলে আগে পা টিপে দিই, বুঝায় রাতের বেলা ব্যথায় মনে হয় সেই অবস্থা। তো ওখান থেকে ওই 1 দিনের মধ্যে মুক্ত করে দিছে জজ সাহেব ওনাকে। তো উনি 7 দিনের মধ্যেই বাড়িতে আসছে। বাড়িতে আসার পর বাড়িতে যখন আসলো, তার মধ্যে বরব্বা তো মানে অনেক চালবাজ করে অনেক কিছুই করলো, নানা ডাকে পাঠাইছিল। তখন আমার নানা মনে হয় বেঁচে আছে, আমি বলতে পারি না সেরকম, আমার মুখে শুনছিলাম। আম্মুক পাঠিয়ে দেওয়ার জন্য অনেক কিছুই করছিল, যে ওনার এখানে থাকা যাবে না, আর থেকে কী করবে, জেলে আছে,
এটা হয়েছে ওইটা হয়েছে অনেকের থেকে। গ্রামে কিন্তু অনেকেই অনেক কিছু রান্নার চেষ্টা করে, আজও সে প্রথাগুলো চলে। আসার পরে তখন তো কোনো কাজ নেই, চাকরি বাকরি নেই, তখন আর কি টুকটাক টিউশন করে, করার পরে করার পরে আগে একটু সচ্ছল আর কি হওয়ার পথে, যে একটু মনে হয় যে ভাত খেতে পাচ্ছি আমরা, এই ধরনের একটা। তারপর 6 থেকে মনে হয় 7-এ উঠলাম আমি। তখন আমি রেজাল্ট কখনো খারাপ করিনি, যে এত কষ্টের মধ্যে পড়ছি কখনো রেজাল্ট খারাপ করিনি, মানুষের জমিতে কাজ করছি। তারপর আসলে তখন একটু তখন আমার খাওয়ার প্রয়োজন, তখন আব্বু আমার সঙ্গে করে নিয়ে জমিতে গেলে আমি তখন 10 টাকা দিন ছিল কিন্তু ভাইয়া, মানে মানুষে মরিচ উঠায় না, সে মরিচ উঠাইতাম, মানুষেরা উঠাইতো, এই সঙ্গে উঠাইতাম 10 টাকা করে দিন। আমার পাড়া প্রতিবেশী চাচা যারা ছিল তারাই ডাকতো, আমরা যাইতাম, মা যাইতো, আব্বু যাইতো, আমি যাইতাম, ভাই যাইতো অনেক সময়। তখন উঠাইতাম, উঠায় ক্লাস 8 পর্যন্ত আসি। তখন আব্বু আবার করে আপনার ওই যে ডিশে জব নেওয়ার পরে তখন এতটা আমাদের পরিবারের মধ্যে সমস্যা দেখা দেয়, মানে কিস্তির লোনের টাকা নিলে লোন শোধ করতে পারতো না। আচ্ছা, তখন আমি মানে আব্বু বাড়িতে খেলে মারধর করে, রাগারাগি করে, কিন্তু কোনো সমাধান আসে। তখন আব্বু বলতেছে যে পড়াশোনা বাদ দিয়ে আমরা কাজ করবো সবাই। আচ্ছা, মানে কয় ভাই বোন ছিলেন আপনারা? তখন আমরা 3 ভাই। আপনার ছোট একজন ছিল? আমার ছোট একজন আছে। ওকে। তারপর ওতে আমরা কাজ করবো সবাই। তো এক পর্যায়ে আমরা মানে ক্ষুধার তাড়না সহ্য, পরীক্ষা দিতে গেলে ভাই ক্ষুধা থাকলে কখনো পরীক্ষা ভালো হয় না। এইটা যে আমি ইংলিশ ফেল করি, কারণ জীবনে কখনো প্রাইভেট চোখে দেখিনি আমি। ইংলিশ ফেল করাটা আমার পক্ষে অস্বাভাবিক বলে কোনো কিছু না। বাবা কয়েছে যে পড়াশোনা করার দরকার নেই, যে ছেলে ফেল করে সে ছেলে পড়াবো না আমি। ভাই তো পড়াশোনা বাদে দিছে। আচ্ছা ঠিক আছে। তখন ব্যাংক থেকে টাকা উঠাই, আশা ব্যাংক না স্বনির্ভর একটা ব্যাংক আছে, ক্লাস 8 পরীক্ষা দিয়ে স্বনির্ভর ব্যাংক আমার আম্মু গেছে টাকা ওঠানোর জন্য। ভাইয়া তার মধ্যে একটা জিনিস আপনাকে ছাড়ছি, আমাদের ওই সময় অভাবটা আসলো কই থেকে? ক্লাস 6-এ যখন আমি পড়ি তখন আমাকে একটা কুকুরে কামড় দেয়, পাগলা কুকুর আমারে। তখন আব্বু করে কি চিকিৎসা, তখন একটা করে ইঞ্জেকশন 6,000 টাকা, জলাতঙ্ক রোগের। এটা দেওয়াই লাগে, মাস্ট বি। তখন একটা মানে কুকুরের আটা বেশি। তখন করছে কি আব্বু সুদে টাকা নিয়েছিল 5,000 টাকা। 5,000 টাকা নিয়ে ইঞ্জেকশন নিয়ে আসে, এবার আছে 30,000 টাকা সুদের উপরে নেওয়া হয়েছিল। তো ওনারা করে কি প্রতি মাসে তো সুদের চাপ দেওয়া লাগে, 1,000 টাকায় 200 টাকা সুদ। ওরে বাবা! তো মাসে 6,000 টাকা কই থেকে দেয়, আর খাওয়াবেই কি? হবে তার কারণে প্রেশারটা চাপ আসে যায় আমার উপর, তোর কারণেই আজকে এই অবস্থাটা। যদি কুকুরে না থাকতো, কুকুরের কাছে না যাইতি, তাহলে তাইলে হয়তো না। কিন্তু আমি তো যাইনি, আমি রাস্তাতে হাঁটতেছিলাম, সামনে শুয়েছিল কুকুর, এসে তো কামড় দিয়ে আমি কি করতে পারি? আমি তো ওকে জ্বালাইনি। তা আমার তো তখন বাবা বললো কি আচ্ছা ঠিক আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি আস্তে আস্তে গাড়ি চালানো শিখি, ভাই শিখতে আছে গাড়ি চালানো। আমি করলাম বরাবর একটা ভ্যান ছিল, তো বাড়ির কথা অনেকেই সহ্য হয় না ভাই, মানে সেই সময় তো মানে কেবল উঠতি বয়স, বাড়িতে কথা বললে কেমন জানি লাগে, খাইতে পারি না, নিতে পারি না, কোনো কিছু ভালো লাগে না। বাড়িতে আমি জন্ম থেকে দেখি কারেন্ট আছে, এটা ঠিক কারেন্ট আছে, কারেন্ট বিল দেই না, কাটে দেয়, কারেন্ট বিদ্যুৎ অফিস থেকে এসে কেটে দিয়ে যায়, কেটে দিয়ে গেছে। তখন আমরা অন্ধকারের মধ্যেই থাকি, বা ন্যাম্পো বলা যেটা বলা প্রদীপ, এই প্রদীপের মধ্যেই থাকি। থাকার পরে চলে, তখন আমি ভ্যান চালানো শুরু করি। প্রথম ভ্যান নিয়ে আমি ধাবরাট যাই। কোন ক্লাসে পড়া অবস্থায়? ক্লাস 8-এ পড়া অবস্থায় ভ্যান চালানো শুরু করেন? ভ্যান চালানো শুরু করি, আমার ফ্রেন্ডরা স্কুল যায়, আমি ভ্যান চালানো শুরু করি। বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096101001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে
অন্যভাবে চিনবে। বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটসের আজকের অতিথি হচ্ছেন স্বপন। সে মূলত একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, খেটে খাওয়া দিন দরিদ্র পরিবারে জন্ম, কিন্তু সেখান থেকেও তার জীবনের একটি অপরাধ কিংবা ভুল যেটাই বলি না কেন সেটা স্বীকার করতে সেখানে এসছে। আমরা একটা বিষয় অবশ্যই বলি, সেটা হলো যে প্রতিটি মানুষের জীবনেই কিছু ভুল না অপরাধ থাকে, এবং সেই ভুল বা অপরাধ মানেই হচ্ছে সেই মানুষটির জীবনের সমস্ত সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়। সুতরাং একটা ভুল বা অপরাধের দিকে ইঙ্গিত করে কিংবা একটা ভুল বা অপরাধের কথা মাথায় রেখে সেই মানুষটির দিকে অঙ্গুলি নির্দেশ করা কিন্তু চরমতম অন্যায়। এবং যারা এখানে এসছেন তারা স্বেচ্ছায় নিজের জীবনের ভুলগুলো স্বীকার করেছেন বা করতে চাচ্ছেন। সুতরাং তাদের দিকে আঙ্গুলি নির্দেশ আমরা না করি, বরং তাদের মতো করে ভুল আমরা না করি, সেটাই হোক আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যে কথাটি সবসময় বলি আপনাদেরকে। ছোট্ট একটা বিরতির পর আমি আরজি কিবরিয়া আবারও ফিরে আসছি। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। Something beyond entertainment. Something beyond entertainment. স্বাগত আরও একবার, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ 15তম পর্ব চলছে। আর প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি যদি আপনি আমাদের ইউটিউব থেকে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটনটি আপনি দেখতে পাবেন, বেল সাইন, সেই নোটিফিকেশনটা আপনি অন রাখবেন। এতে করে যে লাভটি হবে, আমরা যেই কন্টেন্ট এখানে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে জানতে পারবেন। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। আমাদের ইউটিউবের চ্যানেলটির ঠিকানা আমি আরও একবার বলছি, youtube.com/dfm904। তারপর ভাবলাম আমার তার পড়াশোনা হচ্ছে না, আর লজ্জা করে কোনো লাভ না, আমি খাইতে পারতেছি না, স্কুল যা আমি কী করব। তখন আমি ধাবরাট যাই। তখন আমাকে অনেকেই অনেক কথা বলে, আমাকে শিক্ষকও বলছে যে বাবা তুমি হঠাৎ করে ভ্যান বার করলে কেন? বলে আমি খাইতে পারতেছি না, আমাকে খাইতে কয়জন দেবে? আপনি একদিন খাওয়াবেন, পরের দিন খাওয়াবেন না। আচ্ছা, যে আপনারা আর কোনো কিছু বললো না, গেল আমি আমার মতো ভ্যানে ধাবাট গেলাম। ধাবাট আমাকে সেদিন মারে আমার ভাই। মারলো কেন? কেন মারলো ভাইয়া, তখনও আর কি মোটামুটি গাড়ি চালানো শিখছে, গাড়ি চালায়, কিন্তু বাড়িতে কোনো টাকা দেয় না, নেশা করে। আপনার ভাই? আচ্ছা। নেশা করে, টাকা কোনো 1 টাকাও দেয় না, ভালো টাকা ইনকাম করে। তো বলতে সেদিন আমাকে মারে, কয় আমি 500 টাকা দামের প্যান্ট বা 1000 টাকা দামের শার্ট গাদ দিয়ে বেড়ায়, তুই ভ্যান নিয়ে বেড়াইছিস, কিন্তু আমি তো খাইতে পারতেছি না। ও, মানে ভাই এক ধরনের ফুটানি করে বেড়াচ্ছে, কিন্তু আপনাকে ভ্যান নিয়ে বেরোতে দেবে না? ভ্যান নিয়ে বেরোতে দেবে না, আমি খাইতেও পারতেছি না। আমি কি করবো আমার মাথায় ধরে না। বাবা বারবার বল, দরকার হলে ভ্যান চালাও, তবু এভাবে থাকা যাবে না। তো বাপের কথা, মার কথা, মা তো কোনো কিছু বলে না, বাবা বারবার বলতেই থাকে। এক পর্যায়ে ওই ধাবাড়ের মানুষের সামনেই মারে, আমি কিছু বলি না। ভ্যান নিয়ে ঘুরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি বললাম ও এই অবস্থা, আমাকে মারলে, ওই 1 টাকা দেয় নেই মারার কেটা, তাই আবার যাবে কাল থেকে। যখন আমি বরাবর ভ্যান নিয়ে চালাই, আস্তে আস্তে চালাই, আর বাড়িতে টাকা পয়সা যেটুকুই আর কি, তখন একটু মানে মোটামুটি আর কি আমারও 200-100 টাকা আসে, আব্বু 200 টাকা নিয়ে আসে, তাতে মোটামুটি আর কি একটু চলে। তখন করলাম, তখন ভাই মানে আর কোনো কিছু বলে না, পরের দিন থেকে আর কিছু আমাকে বলে না। কারণ ওই 1 টাকা আমি পরে অনেকেই আব্বু বলছে তুই 1 টাকাও দিস না, তুই মারিস ড্রাইভারের মধ্যে, জি এটা কেমন লাগে? তারপর ওই অবস্থায় ভ্যান চালানোর অবস্থায় আমি 80 পরীক্ষাটা দিই, করলাম না ভাই, একটা সাবজেক্ট আমি ফেল করি। পড়াশোনা আমার অলরেডি বন্ধ হয়ে যায় মাঝে। তখন আমি ঢাকায় চলে আসি ভ্যান ছেড়ে দিয়ে। হ্যাঁ, ভ্যানটা চলতে বরাবর ভ্যান চালাইতেছি। তোমরা ঢাকায় আসেন কি, ভ্যান ওই রিক্সা চালানোর জন্য? আচ্ছা, ওকে। যে অনেকেই আসে বা আমার দিক থেকে বড় ভাইয়েরা আসে, আমি আরও বললাম যে আমাকে একটু নিয়ে যাও না, দেখি ঢাকা শহরে রিক্সা চালাই কেমন লাগে। তখন ঢাকা শহরে রিক্সা চালানো এসে শুরু করলাম। প্রথম দিন বাইরের এই রিক্সা নিয়ে, চিনি না তো রাস্তাঘাট, অনেকেই বলে ভাই আমি কিছু জানি না, আমার একটু দেখায় নিয়ে যান। আপনি রিক্সা ম্যানেজ করলেন কিভাবে? রিক্সা ম্যানেজ করলাম, আমার কাছে ওরাই রিক্স নিয়ে দিয়েছিল, মানে আদাবার 16 নাম্বার তাহেরের গ্যারেজ বলে একটা, পরিচিত জন লাগে কিন্তু। হ্যাঁ, পরিচিত জন দেখে মায়া হয়েছে, মূল কথা হচ্ছে এটা। তারপরে ওখানে আমাকে দিয়ে দিল। আমি 7 দিন 6 দিন না 7 দিন রিক্সা চালাই কিছু টাকা, 1400 টাকার মতো মনে হয়। বাহ। নিয়ে বাসায় যাই।
যা দেখে আব্বু অসুস্থ, গুরুতর অসুস্থ। ও হ্যাঁ, এর আগে ভাইয়া একটা জিনিস, আমি যখন ড্রাইভিং চালানো শুরুই করিনি তখন আব্বু ঢাকায় আসে, এই রিক্সা চালানোর জন্যই আসে। রিক্সা চালানোর জন্য উনি 3 দিন থাকে, কিন্তু পুলিশের মার আর দুনিয়ার বার একটা কথা আছে, ওনা মানে পাটা এইরকম ফিতে দিয়ে মাপলে 2 ফিটের মতো হবে, একটা করে পা ফুলে গেল। আচ্ছা, ওনাকে চিকিৎসার জন্য করা, তখন বরাব্বা আমাদের কাছে 300 টাকা পায়। তো আব্বু হয়েছে কি ধাপড়াট নিয়ে গেছে, ওই ডাক্তারের কাছ থেকে ঘুরে নিয়ে এসছে। ঘুরে নিয়ে এসে আসার সময় রাস্তার মধ্যে পড়ে যায়, মাথা ঘুরে পড়ে গেছে, মাথাটা ঘুরে উঠছে, পড়ে গেছে। ওনাকে নিয়ে এসে আমরা পানি দিচ্ছিলাম রাস্তায়, মানে রুমের কাছে। তো বরাব্বা ওই সময় করছে কি ওনার ছেলে পাঠিয়ে দিয়েছে যে টাকা 300 যা নিয়ে আসো। বিশ্বাস করবেন না ভাই, সেদিন আমার কাছে চাল কেনার টাকা ছিল না, 1 টাকাও ছিল না যে আমি 1 টাকা দেবো ওনাকে। আমার বাবা মারা যাওয়ার উনি টাকার জন্য পাঠিয়ে দিয়েছিল, টাকা পাঠাই বাড়িতে। কিভাবে পাঠাতেন? ওই রিক্সা চালানো শুরু করলেন? হ্যাঁ, রিক্সা চালানো শুরু। আমি তো জানি আমার পড়াশোনা আর হবে না। আচ্ছা, ওদিক থেকে মুকুল স্কুলের দপ্তরে ওনার আবার মানে অনেকটাই প্রভাব, কিন্তু দপ্তরে চাকরি করেন উনি, টাকা পয়সা আছে উনি করছে। যেহেতু ডিশে ঢোক, যেহেতু ইলেকট্রিক্যালের কাজ জানিস, তো ডিশে ঢোক 60 টাকা করে তোকে দেওয়া হবে। ওকে, তখন উনি 60 টাকা করে নেয়, নিয়ে ডিশে ঢোকে। যেহেতু বসে থাকার চাইতে আমার ওখানে থাকাই ভালো, যত পরিশ্রমই হোক। ঢোকে আমি ক্লাস মনে করেন আপনার এখান থেকে রিক্সা চালাই আর বাড়িতে টাকা দিই। তখন আমার আব্বু ডাকে পাঠাতে, বাবা চলে আসো। আমি বাড়িতে যাই, যে আব্বু এখন কী করবো বলেন। কইতেছে যে তুমি আচ্ছা এখন করছে এখন ভর্তি হও তুমি ক্লাস 8, পরীক্ষাটা দাও। যেহেতু 60 টাকা হোক 70 টাকা হোক যেভাবেই হোক, না খেয়ে হলে বাবা পড়া লাগবে। কারণ আব্বু একটা দিক দিয়েই সবচাইতে বেটার, কোনো উনি পড়াশোনাটা সবচাইতে বেশি প্রাধান্য দেয়। তারপরে বলতে তুমি ভর্তি হও। আমার কি হয়েছে না হয়েছে সেটা কোনো কথা না, তুমি ভর্তি হও। তা আমি ভর্তি হই ক্লাস 8-এ। এদিকে তখন আমি ওই এলাকায় করি কি ভ্যান চালাই রাত্রেবেলা, আর দিনের বেলা স্কুল করি, পড়াশোনা করি। ক্লাস 8-এ পরীক্ষা দিই, দিয়ে পাস করি আপনার 4.84 মনে হয়। তখন কিন্তু জিএসসি পরীক্ষা হয়নি, জিএসসি পরীক্ষা আমরা 9-এ ওঠার পরে শুরু হয়েছে জিএসসি পরীক্ষা। তখন আমি ভাবলাম আমি তো আর জেনারেল শাখা থেকে পড়তে পারবো না, কারণ সায়েন্স ছাড়া কোনো মূল্য নেই। তখন আমি ভোকেশনালে ভর্তি হই, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। তখন ওই ইলেকট্রিক্যালে ভর্তি হওয়ার পরে আমি ওখানে, কত সালের দিকে এটা? এটা আপনার 10 সালে, 2010 সালে। হ্যাঁ 2010-এ চলে আসলো। কত টাকা লাগলো আপনার ভর্তি হতে? 500 টাকা। এই রিক্সা চালিয়ে আপনি এটা করেছেন? হ্যাঁ। তো এই যে রিক্সা চালাচ্ছিলেন তখন কি মানে দিনরাত 24 ঘন্টায় চালাতেন নাকি মাঝে মাঝে চালাতেন? মাঝে মাঝে, তখন মাঝে মাঝে বলতে আমি ঢাকায় এসে রেগুলার চালাইতাম, মাসে একবার করে আইতাম ঢাকায়। আচ্ছা, যেটুকু আমার লাগতো। আর বাকি সময়টুকু কোথায় চালাতেন? বাকি সময়টুকু রাত্রে চালাইতাম বাড়িতে। ওকে, রাতে চালাইতাম আর দিনের বেলা পড়াশোনা, যাতে কেউ না দেখুক। দেখলেও মানে অনেকেই বলতো না, দেখলেও অ্যাভয়েড করতো, অ্যাভয়েড করতো না, ওই জিনিসটা অ্যাভয়েড করে যেত। সঙ্গ কেউ ছাড়তো না, যে বলতো না যে তুই রিক্সা চালাইস। এদিক দিয়ে আমি আসছিলাম, বন্ধু বান্ধব বলেন বা ফ্যামিলি, যে ওদের ফ্যামিলি যেটাই হোক, কখনো বলতো না, খালি বলতো যেটা করতেছে খারাপ না। মানুষ খারাপ বললেও ভাই আমার কিছু করার ছিল না এই সময়। না, খারাপ ভালো প্রসঙ্গটা আসলে কোন প্রেক্ষাপটে? আমার প্রথম কথা হচ্ছে, দেখুন আমাদের সামাজিক বাস্তবতাকে তো আমরা অস্বীকার করতে পারি না, বাট আমাদের চেঞ্জ করার জন্য সবার চেষ্টা করা উচিত। একটা যেটা হচ্ছে যে যারা রিক্সা চালান, আমি জানি এই অনুষ্ঠানের অনেক শ্রোতাই রিক্সা চালক, তাদের সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, তারা সমাজের একটা বিশাল অংশ এবং তারা সমাজে কন্ট্রিবিউট করছেন, কিন্তু হ্যাঁ বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছেন। আর রিক্সা চালক সেটা যদি আপনি বিয়ে শাদীর জায়গা থেকে দেখেন, তার যে ধরনের কোণে পাওয়া কথা বর হিসেবে, সেই জায়গার থেকে যদি স্ট্যান্ডার্ড হাই হয়, তাহলে সোসাইটিতে তো এটা নিয়ে এক ধরনের সমস্যা তৈরি হওয়াটাই স্বাভাবিক, এবং এটা হয়। মানুষের যে ক্ল্যাশ, মানে কি বলা যেতে পারে, ইকোনমিক স্ট্যান্ডার্ড যে ক্ল্যাশ, লাইক একজন একটু বড় লোক, সে স্বাভাবিকভাবেই চাবে যে তার চাইতে বড় লোক কিংবা তার মতন স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে এরকম একটা ফ্যামিলিতে যাওয়া। তো সেই জায়গা থেকে রিক্সাওয়ালাদের জন্য বিষয়টা খুব টাফ। আমাদের সামাজিকতার দৃষ্টিকোণ থেকেও কিন্তু বিষয়টা ওরকমই, মানে খুব ভালো চোখে দেখা হয় না, এটাই বাস্তবতা। এটাই বাস্তব। হ্যাঁ, তো আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তারপরে আমি কোয়েতে করার পর, বা বলে তুমি, আমি করার পরে ধাপেরহাট বিএমপি স্কুল, এখানে কিন্তু ভর্তি হই। তখন আমার ওই টাকাটা অবশ্য 500 টাকা কিন্তু আমার ভাইয়ে দিয়েছিল ভর্তি হওয়ার জন্য, এটা আমি অস্বীকার করবো না। আর ওইদিকে আস্তে আস্তে করলাম কি, ভাই একটা দিন বরফ ভ্যানটা চালানোর পর আমি একটা কিন্তু লোনে ভ্যান নিয়েছিলাম, যেতে 4,500 টাকা 5,000 টাকা লাগে একটা ভ্যান কিনতে, আর বাকিটা অত টাকা সম্ভব না। তখন আমার এই জায়গাতে মানে সুদের উপরে একজনের টাকা খাড়ায়, তো উনি ভ্যান কিনে দেয়। তখন আমি বলছিলাম যে কাকা আমাকে একটু ভ্যান কিনে দিও।
তো তখন উনি বলছিল যে আমি তোর বাবা মাকে দেবো না, যদি তুই দেস তাহলে আমি তোকে দেবো। তা আমি বললাম যে আমার বাবা মাকে তো অবিশ্বাস করার কিছু নেই, টাকা আমার বাবা মা না দিলে আমার আমি দেবো, সমস্যা কি, আমি তো বেঁচে আছি। তখন আমি ওই ভ্যানটা সুদে আনি, কারণ নিজের ভ্যান ছাড়া বরাবর কিন্তু ওই ভ্যান নিয়ে যাইতে অনেক সময় বাধা করে। আবার তখন ভাবলাম যে নিজে একটা কেনাই উচিত। তখন সপ্তাহে 145 টাকা কিস্তি আসে, জি, ওই টাকাটা আমি দিই, 1 বছর চালাই ওইভাবে দিয়ে ওকে শোধ করে দিই। তখন ভ্যানটা আমার নিজে, আজও সেই ভ্যানটা আমার আছে, বাড়িতেই আছে। তারপর রাতে চালাই, দিনে পড়াশোনা করি। আমি যখন ক্লাস 9-এ ভর্তি হলাম তখন ওখানে তো আবার সেমিস্টার ভিত্তিক, কিন্তু ভোকেশনালটাই হলো সেমিস্টার ভিত্তিক, ওটা 1 বছরের সেমিস্টার, 2 সেমিস্টারে এসএসসি পাস। ওকে। তারপরে পড়াশোনা ঠিক মতো করতেই থাকি। তখন আব্বু আমাকে একটু হেল্প করা শুরু করলো, ভালোভাবে হেল্প করলো, যে বাবা তোমার এর মধ্যে ইল্লা করার দরকার নেই। আমি বললাম যে আমার পক্ষে সম্ভব নয়। কী করে আপনি একটাই পারবেন না, এতগুলো মানুষের খাওয়া দাওয়া, কারণ আমাদের জমি ভাই, আমাদের বাইরে কোনো জমি নেই, মানুষের জমি আমরা আবাদ করি। 3 শতক জমির উপর বাড়ি, মোটে জমি 6 শতক, বরব্বা পাবে 2 শতক, আমরা পাবো 2 শতক, আর 2 ফুবু আছে তারা পাবে 2 শতক। তো 1 ফুবু বলছে যে এই জমিটা আমি নিব না, দিয়ে যাবো। আজকে তারা দিছে, 2 জনেই দিছে, তার মধ্যে একজন এই কিছুদিন আগে নিয়ে নিছে 1 শতক জমি, থাকলো 5 শতক। 5 শতক, তার মধ্যে ওনার 2 শতক, আর ওই ফুবু আমাদের দিয়ে গেছিল, যার কারণে আমাদের 3 শতক। এই 3 শতক জমির উপরে আমাদের বাড়িতে, এইটুকুই আমাদের জমি। মানে বাইরে থেকে যদি কোথাও আমরা যাই, মানুষের জমি দিয়েই যাওয়া লাগে। তো এতগুলো ভাইয়ের তো আর ওখানে থাকা সম্ভব নয়, সেটা পরে। তারপর করলাম কি, আমি ঢাকায় আসি, মাঝে মাঝে রিক্সা চালাই নিয়ে যাই। তখন ওইদিকে রিক্সা চালান বন্ধ করে দিলেন, আস্তে আস্তে আমার তো ফ্যান সাইকেল বেড়ে যাচ্ছে, ওইদিকে তখন ভ্যান চালানটা আস্তে আস্তে বন্ধ করলাম। তারপর তবে চালাইতাম যখন স্কুল বন্ধ থাকতো, তখন চালাইতাম, কারণ সময় শিক্ষকেরা কেউ থাকবে না, আর ছাত্র দেখলে তখন আমার অতটা মাথায় আসে নাই, কে দেখলো না দেখলো অতটা মাথায় কেয়ার করেনি। তো আমি একদিন গেছি, ভ্যান নিয়ে গেছি বাজারে, আলু নিয়ে গেছি। নিয়ে যাওয়ার সময় আমি ভ্যান টানতেছিলাম, তখন ভ্যানটা গর্তে পড়ে গেছিল। গর্তে পড়ে যাওয়ার পর আমি সেটা উঠাইতে পারতেছিলাম না। তো পিছন দিক থেকে আমাকে একজন ধাক্কা দিয়ে ফেলেছিল, সে আর কেউ না, ওই আজকে ওর যে ঘটনাটা এখানে উপস্থাপিত হচ্ছে, এই ঘটনা আর ওই ঘটনার মধ্যে অদ্ভুত একটা মিল। এজন্যই হয়তো আমরা বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়। বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096101001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটসের আজকের অতিথি হচ্ছেন স্বপন। সে মূলত একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, খেটে খাওয়া দিন দরিদ্র পরিবারে জন্ম, কিন্তু সেখান থেকেও তার জীবনের একটি অপরাধ কিংবা ভুল যেটাই বলি না কেন সেটা স্বীকার করতে সেখানে এসছে। আমরা একটা বিষয় অবশ্যই বলি, সেটা হলো যে প্রতিটি মানুষের জীবনেই কিছু ভুল না অপরাধ থাকে, এবং সেই ভুল বা অপরাধ মানেই হচ্ছে সেই মানুষটির জীবনের সমস্ত সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়। সুতরাং একটা ভুল বা অপরাধের দিকে ইঙ্গিত করে কিংবা একটা ভুল বা অপরাধের কথা মাথায় রেখে সেই মানুষটির দিকে অঙ্গুলি নির্দেশ করা কিন্তু চরমতম অন্যায়। এবং যারা এখানে এসছেন তারা স্বেচ্ছায় নিজের জীবনের ভুলগুলো স্বীকার করেছেন বা করতে চাচ্ছেন। সুতরাং তাদের দিকে আঙ্গুলি নির্দেশ আমরা না করি, বরং তাদের মতো করে ভুল আমরা না করি, সেটাই হোক আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যে কথাটি সবসময় বলি আপনাদেরকে। ছোট্ট একটা বিরতির পর আমি আরজি কিবরিয়া আবারও ফিরে আসছি। আপনারা সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904।
DFM 904 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটনটি আপনি দেখতে পাবেন, বেল সাইন, সেই নোটিফিকেশনটা আপনি অন রাখবেন। এতে করে যে লাভটি হবে, আমরা যেই কন্টেন্ট এখানে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে জানতে পারবেন। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। আমাদের ইউটিউবের চ্যানেলটির ঠিকানা আমি আরও একবার বলছি, youtube.com/DFM 904। যাই সামনের দিকে। তারপর আমি বাজারে যাই। বাজার সেদিন স্কুল খোলা, সেদিন আমি স্কুল যাব না, কারণ আমার পরের দিনে কিস্তি আছে, কিস্তির টাকা দেওয়া লাগবে। আমাদের যা রাস্তাটা এমন দিক দিয়ে যাতায়াত করা লাগে, মানে স্কুলটা আর রাস্তা একসঙ্গে। আমি যেখানে থাকি, যে রাস্তায় রিক্সা চালাই, জি, সেদিন হাটেরও দিন, আমি ওই খ্যাপটা নিয়ে যাই, এদিকে আর আসবো না, অন্য লাইনে চলে যাব। কারণ এদিকে আসলে তো আমি চোখে মাঝে মাঝে ওরা দেখা যাবে, কারণ কোনো প্রাচী নেই, স্কুল থেকে দেখা যায় রাস্তা, যে কারো চোখে আমি পড়তে পারি। সম্মানের বিষয়, একটা আত্মসম্মানের বিষয়। তারপরে পড়ে যায় মানুষের চোখে পড়ে গেলেও আমার করি না। ওই রাস্তাটা যখন পার হয় তখন আমি গামছা বেঁধে পার হই মুখে, আসার সময় গামছা বেঁধে পার হয়ে আসি। ওই জায়গাটুকু নিজের কিছু হলে লজ্জা লাগে। কিন্তু তারপরে ফর্ম ফিল আপের টাকার জন্য আমি যখন ফর্ম পরীক্ষা শুরু হয় তার 15 দিন আগে ঢাকায় আসি, 7 দিন থেকে যেয়ে পরীক্ষা দিই। 7 দিন থেকে টাকা নিয়ে যাই, কারণ আমার ওই কয়দিন তো পড়া লাগবে। তখন ওই কয়দিন আমি চালাই না রিক্সা, ভ্যানও চালাই না, পরে পরীক্ষা দিই। তো আমি সর্বপ্রথম পরীক্ষা দিই, আমাদের ম্যাথ পরীক্ষা হয়েছিল 60-এর মধ্যে, আমি ম্যাথে 58 পাই। বাহ। তারপর রেজাল্ট যখন দেয় তখন এগুলো আমার মার্কস ছিল 30-এর মধ্যে 28 পাই, ফিজিক্স কেমিস্ট্রি 30-এর মধ্যে 26 পাই। মানে রেজাল্টগুলো আমার সবার চাইতে আমি ফার্স্ট রেজাল্ট চলে আসে আমার। তারপর এটা পরীক্ষা দিয়ে এই রেজাল্টটা আমার বাবার কানে যায়। তখন বাবা বলে যে এত রেজাল্ট ভালো গেছে, তাহলে তো আগামী এই পদে রাখবো না, আগামী অন্য উচ্চ পর্যায়ে নিয়ে যাবো, আমার যত কষ্টই হোক। তারপরে আমি ওই সেমিস্টারে পরীক্ষা দিই। তখন আমি মাঝে মাঝে আব্বু তখন আমাকে জোর করে না যে তো কাজ করাই লাগবে, তখন আমি মাঝে মাঝে 1 মাস পর পর ঢাকায় এসে 7 দিন থেকে যাই। অর্থাৎ আমি স্কুলে উপস্থিত থাকি 20 দিন, বাকি সময়টা আমি ঢাকায় থাকি। এই সময়টাতে আপনি রিক্সা চালাই। সেটা স্যারেরা জানতো না যে এখনই কি করতেছে। কোন এলাকায় চালাতেন রিক্সাটা? রিক্সাটা চালাইতাম আপনার নিউ মার্কেট থেকে শ্যামলী পর্যন্ত। আচ্ছা। দেখে তখন স্যারে আমাকে নিজেই অফার করে, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কিছু পড়াই। স্যার আমি তো টাকা দিতে পারবো না, আমার পক্ষে পড়া সম্ভব না। আমার ফ্রেন্ডেরা অঙ্ক করে, আমি সেই খাতা নিয়ে যাই অঙ্কগুলো উঠায় নিয়ে রাত্রেবেলা পড়ি। অনেক সময় অবশ্য তেলও থাকে না, সেটা মানে না থাকলে অনেক সময় বাইরে আলো দেওয়া থাকে, আমার বরাবর একটা আলো দেওয়া থাকে এর মধ্যে গেটে। ওই গেটে দ্বারা আমি ফিজিক্স পড়তাম বা কেমিস্ট্রি পড়তাম, মানে ম্যাথ না করে দাঁড়িয়ে তো আর ম্যাথ করা যায় না, ওই জন্য বাংলা যে সাবজেক্টগুলো ছিল সেগুলো পড়তাম। আমরা এরকম একটা গল্প শুনতাম না, মানে কোথায় এরকম একটা গল্প আছে, কোনো এক বিখ্যাত কবি বা মনীষীর, সে ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করতো, তার ঘরে কুপিবাতি ছিল না। আপনি জানেন সে গল্পটা? জানেন? হ্যাঁ, শুনছিলাম, কিন্তু এটা আসলে জানি না ওনা, কিন্তু আমার ক্ষেত্রে এটা ঘটছে। তারপর আমি ওখান থেকে দিনের বেলা যা অঙ্ক করতাম স্কুলে। টিফিন পিরিয়ড দিত না, আমি তো টিফিন খাই নাই কখনো। মানে আবাদি জমি আছে, আবাদি জমিতে হেঁটে যায় ওই স্কুলের সামনে একবার উঠে ওই জায়গার যা ড্রেস একটা, কারণ কুয়াশার মধ্যে গেলে ড্রেস কিন্তু ভিজে যায়, তা আমি লুঙ্গি নিয়ে যাই, সাথে ব্যাগ থাকলে। আমি ঢাকা থেকে যাওয়ার সময় 60 টাকা দিয়ে একটা ব্যাগ কিনছিলাম, মানে কারওয়ান বাজার। জি। আর বাড়ি দিয়েছিলাম 20 টাকা দিয়ে ট্রাকে। তখন আমি কিন্তু গাড়িতে যাতায়াত করি না, ওই ট্রাকের হ্যাঁ ট্রাকে যাতায়াত করি, কারণ ট্রাকে গেলে হয় কি 20 টাকা 30 টাকা বা 50 টাকার মধ্যেই যাওয়া যায়, আর গাড়িতে গেলে 200-250 টাকা লাগে, আর এখন তো অনেক বেশি। তখন আমি দিয়ে যাতায়াত, কারণ ওই টাকাটা আমার দরকার। তখন আমি যা ওই 60 টাকা ওর মধ্যে প্যান্ট নিতাম, শার্ট গাড়ি থাকতো, স্কুল ড্রেসটা থাকতো ব্যাগের মধ্যে, ওটা ওইদিকে যায়। যে কোনো কারো, আমার একটা ফ্রেন্ডের বাড়ি ছিল, ও আবার সব জানতো যে আমি কী করি, ওই ফ্রেন্ডটা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। তারপর পরীক্ষা দিই, আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা 4.96 আসে আমার রেজাল্ট। 4.96 আসার পরে আমার বাবা বলে তুমি ডিপ্লোমা পরীক্ষা দেয়। আমি বললাম ডিপ্লোমা খরচ কত জানেন? অনেক খরচ, মাসে অন্তত 4,000 টাকা লাগবে, 3-4 হাজার টাকা তো লাগবেই। কারণ তখন তো আমি বুঝি বাইরের অবস্থা কী। জি। তখন 2012 সালে এসএসসি পাস করি আমি, রেজাল্ট হওয়ার পর। তা আবু বলছে তুমি পরীক্ষা দাও, একটু দিয়ে দেখো কী অবস্থা হয়। তখন আমি ভর্তি পরীক্ষা দিই রংপুরে। ফার্স্ট শিফটে পরীক্ষা দিলাম, ঠিকই নেই। আবার সেকেন্ড শিফটে পরীক্ষা দিই কুড়িগ্রাম মহিলা কলেজে, সেখানে পরীক্ষা দিয়ে ইলেকট্রোমেডিক্যাল ময়মনসিংহ টিকি। সাবজেক্ট চয়েস দেওয়ার পর ইলেকট্রোমেডিক্যাল ময়মনসিংহ টিকি। তখন ময়মনসিংহ, তাই আবু কাছে তো ময়মনসিংহ যা পড়া লাগবে, হ্যাঁ ময়মনসিংহ। আমি তখন আবু বলতেছে আচ্ছা ভর্তি হোক। তা আবু কিন্তু এতটা আগ্রহ ছিল, ওনার আগ্রহতেই আমি ভর্তিটা হয়েছিলাম।
আমি বললাম যে এত টাকা দ্বারা পড়াশোনা করা হবে না। আমার গ্রামেরও অনেক কয়েকজন নিষেধ করছে যে খরচ তো চালাইতে পারবে না, অযথা ছেলেটা দিয়ে লাভ কি, যা করতেছে করুক, পড়াশোনা এদিকে ইন্টার পড়ুক আর কাজ বাজ করতেছে করুক। তা বলছে না, আমার ছেলে যখন রেজাল্ট ভালো করছে তাহলে আমি পড়াবো, আমি রক্ত বিক্রি করে হলেও পড়াবো। তার সাহস শক্তি দুটোই ছিল। তখন আব্বুর বেতন মানে আমার রেজাল্ট টেকার পরে, ডিপ্লোমা টেকার পরে আমার এটা তখন ওনার মালিক বেতন বাড়িয়ে দিল, যেহেতু ছেলে বাইরে পড়াশোনা করবি, ওর বেতন টাকার দরকার আছে। তখন উনি 1000 টাকা বাড়িয়ে দেয়। 1000 টাকা বেড়ে তারপর আমি ময়মনসিংহ চলে আসি। আমাকে 800 টাকাতে সর্বপ্রথম ময়মনসিংহ পাঠানো। আমি ময়মনসিংহ শহরে জীবনে দেখিনি, থেকে ময়মনসিংহ আমাকে পাঠানো হয়। আসে আমি সর্বপ্রথম আগে কলেজে ঢুকি, কারণ জীবনে প্রথম ময়মনসিংহ জীবনে ময়মনসিংহ বলতে ময়মনসিংহ আমি প্রথম মানে সেদিন ময়মনসিংহ প্রথম ঢুকে গেছি। জীবনে কিচ্ছু দেখি নাই। গাড়িওয়ালা জিজ্ঞেস করছে, আচ্ছা আমি পলিটেকনিক্যাল গেলে কোথায় যা নামবো? বলছে আমরা তো গাড়ি পর্যন্ত এই স্ট্যান্ড পর্যন্ত জানি, কিন্তু কলেজ কোথায় সেটা তো জানি না বাবা। তখন আমাকে একজন একটা বুদ্ধি দেয়, বাবা বাইরে আনসোশাল কাউকে না ধরে দোকানদার যারা আছে, পানের দোকানদার, মুদি দোকানদার, এদেরকে জিজ্ঞেস করবা। আর সাইডে কাউকে গেলে হয়তোবা ফাঁসিও দিতে পারে। ওকে, আমার গাড়িওয়ালা কিন্তু এই কথাটা বললো। তা আমি যাই এক পানের দোকানদার জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখানে আজ যাবো কোথায়? পলিটেকনিক্যাল কলেজ। কয় পলিটেকনিক্যাল যাবা? আমি আপনাকে তোমাকে একটা রিক্সা ঠিক করে দিচ্ছি, রিক্সার 30 টাকা ভাড়া নেবো এখান থেকে। আচ্ছা, তো এখান থেকে ডাইরেক্ট তোমাকে পলিটেকনিক্যালের ভিতরে নামে দেবো। আচ্ছা ভালো কথা। এরকম কথা টেকনিক্যাল মোড় বলে ওইটাকে, ওইখানে তো আমাকে ওনাকে নামে দেয়। তখন পরীক্ষা চলতেছে, পলিটেকনিক্যাল পরীক্ষা চলেছে, সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হয়, সেই পরীক্ষা চলতেছে, ফাইনাল ইয়ারের পরীক্ষা। তো এক ভাইরে জিজ্ঞেস করলাম, ভাই আমি যদি পলিটেকনিক্যাল এখানে টিকছি, আমি একটা ম্যাচ ঠিক করবো, কই গেলে ম্যাচ পাবো? তো ওই ভাইটা বলতেছে যে এই রোড দিয়ে যাও, মাসকান্দা রোড দিয়ে গেলেই পাবা। আসলাম, তখন ওই ভাই বলতেছে, নাম হলো সোহান ভাই। তো উনি বলতেছে তুমি কই থেকে আসছো? আমি বললাম আমি গাইবান্ধা থেকে আসছি। কয় তোমার এখানে টিকছো? বলে হ্যাঁ। বলতেছে যে গাইবান্ধা থেকে এখানে পড়তে পারবা? এখানে খরচ তো অনেক বেশি, কারণ এখানে তো নেতার আড্ডা বেশি, অনেক সময় র্যাগিং করবো। আমি র্যাগিংটাও তখন বুঝতাম না যে র্যাগিং কাকে বলে। আচ্ছা আমি বললাম যে এখানে র্যাগিং কি? বলতেছে যে অনেক সময় টাকা পয়সা নেয়। তো আমি বললাম আমার কাছে তো টাকাই থাকবে না, নিবে কই দিয়ে? বলছে আচ্ছা আমি তবু আমাকে একটা ম্যাচ দেখে দেন, ভালো হবে। বলছি এখানে ফাঁকা নেই, আমার ম্যাচে আছে, আসো। তখন আমি ওই ম্যাচটা দেখাই, দেখানোর পর আব্বুক ফোন করে, ওনার ফোন দিয়ে, আমার তো ফোন নেই, ওনার ফোন দিয়ে কথা বলি যে আব্বু এই অবস্থা, আমি ম্যাচ একটা পাইছি, মাসে 3000 টাকা খরচ হবে। ম্যাচটা খুব বেশি ভালো না, যাতে কমের মধ্যেই থাকা যায়, ওর চাইতে কম হলেও মনে হয় আমার জন্য ভালো হইতো। তখন অক্টোবর মাসের 10 তারিখ শুভেচ্ছা ক্লাস শুরু হয়। আর তারপরে ওখান থেকে সেদিন রাতে আমি বগুড়ায় যাই, বগুড়ায় যায় ওখান থেকে আবার বাসায় চলে যাই। ওখান থেকে 30 টাকা ভাড়া লাগে, 800 টাকার মধ্যেই মেকআপ করে গেলাম। ময়মনসিংহ আসছি, 800 টাকা আমাকে বাড়ি থেকে দিছে। ময়মনসিংহ আসছি, এক রাতের মধ্যে ঘুরে গেছি, যা আব্বুর হাতে 300 টাকা উঠে দিছি, কারণ আমি যত কমের মধ্যে পারছি খরচ করে দিয়ে গেছি, কারণ আমার টাকা ব্যয় করলে চলবে না, এই মাথায় কথাটা আমার জ্ঞানের মধ্যে ছিল। তখন আমি করলাম কি, ওখান থেকে আব্বু তারপরে আবার 1200 না 1400 টাকা নিয়ে আমি অক্টোবরের 7 তারিখে চলে আসি ওই ম্যাচে। আসার পর ওখান থেকে ওই ভাইয়া ফোন দিলাম, বাড়িতে গেছে টাঙ্গাইল। তো উনি বললো যে আচ্ছা যাও, আমি ম্যাচ মালিককে বলে দিচ্ছি তোমাকে ওখানে থাকতে দেবে। তখন আমি থাকলাম, ওই জায়গায় থাকা শুরু করি। তখন ওই জায়গা নতুন নতুন কয়েকটা ছেলে আসছে, ওরাও ক্লাস করার জন্য আসছে। কিন্তু আমি কারোর সঙ্গে কথা বলি না এমন কথা, কারণ আমার পকেটের টাকা কম, কারোর সাথে যদি কোথাও যাই আমাকে তো ব্যয় আছে। আমি ওই জন্য সাথে যা বসে থাকি, একতলা তো, সাথে যা বসে থাকি, নাহলে যে কোনো একটা বই নিয়ে পড়ি। তো ক্লাস শুরু হলো, ওই ভাই চলে আসলো আগের দিন 10 তারিখে ক্লাস, উনি নিয়ে গেল আমাদের, আমাকে নিয়ে গেল। উনি হলো সিভিলে 8ম পর্ব, ওকে, আর আমি হলো 1ম পর্ব। তো বলেছে ভাই আসো, আমি সব কিছু পরিচয় করে দিই। আচ্ছা ঠিক আছে। তার উনি সব কিছু আমার দেখে দিল, দেখে দেওয়ার পর মাইক্রোশন হয়, মাইক্রোশন আছে কিন্তু সে সিট চেঞ্জ হয়ে যায়। তো আমার ওই এলাকার একটা ভাই আছে মোহাম্মদ আলী, একসঙ্গে আমরা পড়াশোনা করতাম। ওই পড়তো জেনারেলে, আমি পড়তাম ভোকেশনাল, স্কুল কিন্তু একটা। তো ওর মাইক্রোশন হয় ছিল শেরপুরে, ওখান থেকে ট্রান্সফার হয় ময়মনসিংহ আসছে। তো ওই আবার ফের পরের দিন চলে আস। ওই শুভেচ্ছা ক্লাস করার পর আমরা বাসায় আছি। পরে ওই দেখে ফোন দিলে, ভাই আমার মাইক্রোশন হয়েছে, আমাকে তো ওই জায়গায় যাওয়া লাগবে। বললাম আচ্ছা ঠিক আছে আসো। তখন আমি ভাই বললাম, ভাই এই অবস্থা, উনি তো আসছে, উনি তো আসবে, তখন কী করবেন আপনি? কথা যে এখানেই থাকবে না, সমস্যা কি, 2জন একসঙ্গেই থাকি, এলাকা 2জন থাকলে উপকার আছে। তো ওকে ক্লাস করার পর আমরা 1 মাস ক্লাস করি, একসঙ্গে ক্লাস করতেছি, খাইতেছি, বাড়ি থেকে তখন টাকা দিচ্ছি। আমি তখন করি কি ভাইয়া জানেন, 7 দিন ক্লাস করার পরে ঈদের ছুটি এলো,
আচ্ছা 2012 সালের কথা। আমি করি কি, ওই ছেলেটা আছে ওকে আমি ওই পাশ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই। আমি বললাম আমি বাড়িতে যাবো না, তুই যা। এই পাশ থেকে ব্যারিংপত্র গুছাইয়া নিয়ে আমি আসি ঢাকায়। এই আধা পরে ঈদের আগের দিন পর্যন্ত আমি রিক্সা চালাই। ঈদের দিন রাতে যাই বাড়িতে গেছি, ঈদের দিনটা থাকছি, পরের দিন আবার চলে আসছে, কারণ আমার কলেজ বন্ধ আছে এই কয়দিন। যা ইনকাম করা দরকার আমার এই কয়দিনই করতে হবে। আবার আসি ঢাকায় এসে আমি আবার রিক্সা চালাই বাড়িতে না যা সরাসরি এই পাশ দিয়ে ময়মনসিংহ ঢুকে যাই মহাখালী থেকে। কারণ মহাখালী থেকে ময়মনসিংহ বেশি টাকা ভাড়া লাগে না, 80 টাকা ভাড়া লাগে। তখন এদিক দিয়ে ক্লাস করা শুরু করি। আমি বলি বাড়িতে যাবো, কিন্তু বাড়িতে যাই না, আমি এসে ঢাকায় মাঝে মাঝে এই কাজটা করি। তখন আমার একটা ফ্রেন্ড হয় নাম রুবেল, ওর বাড়ি ঢাকায়। তা আমি বাড়ির যাওয়ার কথা বলে ওই আবার ঢাকায় চলে আসে, আমি ঢাকায় যাই। আমি বাড়ির যাওয়ার কথা বলে ঢাকায় চলে আসি। তো ওর বাসা মোহাম্মদপুরে, আমি জানি না। আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি, ওর মুখোমুখি আমি হয়ে গেছি। তখন আমার কলেজে তো কেউ জানে না যে আমি রিক্সা করেন, এইভাবে করতে রিক্সা চালাইতেছি। রিক্সা চালালে যে পয়সা হয় সেই পয়সা ফ্যামিলিতে পাঠান এবং নিজের পড়াশোনা খরচ করি। রাইট। তখন আমি ওই ফ্রেন্ডের মুখোমুখি হই। তখন আমার রিক্সার উপরে ওই উঠে বসে বলে চল সামনের দিক চল, কথা আছে। ওই আমাকে নিয়ে যায় আপনার চিনবে হয়তো আবাহনী মাঠ। তারপর ওইখানে ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা আমাকে দাঁড় করায়। এখন বলে যে অবস্থা কি তোর কয়া। তখন আমি কিছু লুকাই না ওর কাছে, যেহেতু আমি ফেস হয়েই গেছি। তখন আমি ও সব কিছুই বলি অক্ষলে যে এই অবস্থা আমার। নাম কি ছিল ওর? নাম রুবেল। ওকে, আপনার সঙ্গেই পড়তো? আমার সঙ্গেই পড়তো। তো বলতে হচ্ছে যে এতটা কষ্ট তোর করা লাগবে কেন। তারপর আগে আমি সব কিছু খুলে বলার পরে ওই বলছে আচ্ছা ঠিক আছে, তুই যা করতেছিস কর, কোনো সমস্যা নেই, আমি কাউকে কিছুই বলবো না। ও তখন বলে না কাউকে। তখন ওর সঙ্গে আমার একটা এতটাই বন্ধুত্ব ক্লোজ হয়ে যায় যে যা কোনো সমস্যাই হোক আমার সাথে শেয়ার করে বা আমি ওর সাথে শেয়ার করি। আমরা দুইজনে শেয়ার করি এবং ক্লাসের মধ্যে দুইজনের রেজাল্ট আমাদের ভালো। এভাবে রেজাল্ট করতে আমরা ফাইনাল এক্সাম দিই। 6 মাস পর ফাইনাল এক্সাম দিলাম। ফাইনাল এক্সাম দেওয়ার পর আমার রেজাল্ট আসলো 3.65, ডিপার্টমেন্টের মধ্যে 3 নাম্বার আমি। তখন স্যারের তখন ডিপার্টমেন্টের মধ্যে 3 নাম্বার আপনি? হ্যাঁ। মাই গুডনেস, এই রিক্সা চালিয়ে পরিশ্রম করে পয়সা নিয়ে এটা দিয়ে পড়াশোনা করে 3 নাম্বার? 3 নাম্বার। স্যালুট টু ইউ ব্রো। তারপর বিরতি নেব এই পর্যায়ে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, আপনারা শুনছেন সিক্রেটস। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটসের আজকের অতিথি হচ্ছেন স্বপন। সে মূলত একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, খেটে খাওয়া দিন দরিদ্র পরিবারে জন্ম, কিন্তু সেখান থেকেও তার জীবনের একটি অপরাধ কিংবা ভুল যেটাই বলি না কেন সেটা স্বীকার করতে সেখানে এসছে। আমরা একটা বিষয় অবশ্যই বলি, সেটা হলো যে প্রতিটি মানুষের জীবনেই কিছু ভুল না অপরাধ থাকে এবং সেই ভুল বা অপরাধ মানেই হচ্ছে সেই মানুষটির জীবনের সমস্ত সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়। সুতরাং একটা ভুল বা অপরাধের দিকে ইঙ্গিত করে কিংবা একটা ভুল বা অপরাধের কথা মাথায় রেখে সেই মানুষটির দিকে অঙ্গুলি নির্দেশ করা কিন্তু চরমতম অন্যায়। এবং যারা এখানে এসছেন তারা স্বেচ্ছায় নিজের জীবনের ভুলগুলো স্বীকার করেছেন বা করতে চাচ্ছেন। সুতরাং তাদের দিকে আঙ্গুলি নির্দেশ আমরা না করি, বরং তাদের মতো করে ভুল আমরা না করি, সেটাই হোক আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যে কথাটি সবসময় বলি আপনাদেরকে। ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবার youtube.com/dfm904। তারপর আমি বাসায় জানাই যে আমি 3 নাম্বার হয়েছি। তখন আমার বাবা খুশি হয়, খুব অনেকটাই খুশি হয়। আমাকে সেদিন সবচেয়ে বেশি আনন্দ লাগছিল যে আমি বাবা মা খুশির সংবাদটা দিতে পারছি। রাইট। ভাইয়া একটা জিনিস আমি ভুল করছি, আমার এসএসসিতে কিন্তু ফেল্ড আসে। এসএসসিতে ফেল করছিলেন? হ্যাঁ, তখন আমি বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট নিয়ে আসি। ও, গল্পটা শুনি একটু। এটা হচ্ছে আপনার এতটা পরীক্ষা ভালো দেই যে আমার কখনোই ফেল আসার কথা না। আমি করি কি, রাত্রেবেলা পড়াশোনা করে সকালবেলা যখন যাই, একটা জিনিস আপনাকে জানাই ভাইয়া,
আসলে যখন আমি পরীক্ষা দিতে যাব, আমি কিন্তু 4 জন আমার ফ্রেন্ডকে নিয়ে যাইতাম আমার ভ্যানে করে, নিয়ে যায় ওইখানে যায় পরীক্ষা দেওয়ার আগে 1 ঘন্টা আগে আমি পৌঁছাইতাম ওদেরকে নিয়ে। তখন আমার এরা সঙ্গ দিত, আমি ডিপার্টমেন্টের মধ্যে সবার চাইতে ফার্স্ট স্টুডেন্ট। আমার কাছে আসলে কেউ ফেরত যায় না। আমি অবশ্য সবাইকে সব জিনিসই দিয়ে দিয়েছি, আমার হ্যান্ড নোট থেকে শুরু করে সব কিছু যা ছিল সব দিছি। তো এরা করতে ওই নেটটা নেওয়ার মানে সব কিছু নেওয়ার ইচ্ছায় ওরা, আমি যতই ভ্যান চালাই ততই মানে যতই আমাকে ইগনোর করেনি, সবাই কাছেই টেনে নিছি। আচ্ছা আচ্ছা। তা আমি করতাম কি, আমি 4 জন ফ্রেন্ডকে আমার সঙ্গে নেই যে আমি তোদেরকে নিয়ে যাব, নিয়ে আসবো, তোরা আমাকে টাকা দিস, তাতে আমারও পরীক্ষা দিতে কোনো টাকা লাগতেছে না, আর তোরা তো এমনিতেই টাকা দিয়ে যাবে, আমাকে দিতে সমস্যা কি। রাইট। তখন ওরা আমার ভ্যান চড়েই যায় কিন্তু পরীক্ষা দিতে। ওইখানে তো ভ্যান গ্যারেজে রাখি গ্যারেজে লাগবে বলে, কাকা আমি একটু ফ্রেশ হবো, পরীক্ষা দিব যেহেতু। ওই কাকা করতে কি যে আমি যাওয়ার সাথে ভ্যানটা এক সাইডে সুন্দর মতো রেখে দিয়ে বলতে, বাবা ওই যে এই পাশে বাথরুম আছে ওইখানে যা ফ্রেশ হয়, তোমার মতো পরীক্ষা দিয়ে কোনো সমস্যা নেই। ব্যাগ ট্যাগ রেখে যাও, কেউ হাত দেওয়ার সাহস পাবে না। সাদুল্লাহপুর কিন্তু পরীক্ষা দিই আমি, অর্থাৎ আমার বাড়ির থেকে 15 কিলো রাস্তা, 16 কিলো রাস্তা। জি। নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে পরীক্ষা দিই। ওখান থেকে পরীক্ষা দেওয়ার পর মানে ডিপার্টমেন্ট, আমি খাতা লেখার পরে খাতা ছেড়ে দিয়ে ওরা খাতা লেখে, সেই খাতা দেখে লেখে, মানে আপনার দেখে দেখে ওরা লিখতেছে। যদিও কাজটা ঠিক হয়নি, যদিও কাজটা ওই সময় মানে এরা করতো কি শিক্ষকের সঙ্গে কন্ট্যাক্ট করতো। আচ্ছা। রুম কন্ট্যাক্ট যেটাকে বলা হয়, কারণ কেউ একটা ম্যাথও পারতো না আমার দেখে। আমি এটা বড় মুখ করেই বলে দেবো যে আমার খাতা দেখে ওই হলের যারা, ওই রুমে যারা ছিল তারা বাস করছে। ওরে বাবা। বাট আপনি বড় মুখ করে বললেও এটা অন্যায় কাজ। হ্যাঁ অবশ্যই অন্যায় কাজ। হয়তো একটা দিক থেকে ও কতটা মেরিটোরিয়াস ছিল এটা আমরা বলতে পারি, কিন্তু এটা অন্যায় কাজ অফকোর্স। হ্যাঁ অন্যায়, এটা আমি স্বীকার করে অন্যায় করছি আমি। জি। কিন্তু যেটা হয়ে গেছে সেটা কোনো কিছু বলার থাকে না। কিন্তু আমি অতখানি আমার মাথায় ছিল না। তখন স্যারে বলতো, দেখি খাতাখানে একটু দেয়, ওরা একটা জিনিস পারতেছেন একটু দেখি। স্যারই সহযোগিতা করতো? হ্যাঁ করতো। ভোকেশনাল লাইনে এটা চলে, এটা হয় দেখি আমি, টাকা অনেকেই নেই। আচ্ছা। তা আমি তো আর টাকাও দিই না, আমার কোনো কিছু হয় না, কিন্তু আমার কখনো প্র্যাকটিক্যাল মার্ক কম দেয়নি। যেটা বলছিলেন আপনি যে আপনার রেজাল্ট আটকে গিয়েছিল। হ্যাঁ, তারপরে আমি ফিজিক্সকে মানে সব কিছু পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি বের হলাম। এইভাবে পরীক্ষা দিই, ওদেরকে নিয়ে পরীক্ষা। তখন আমি বাড়িতে এসে মানুষের জমিতে কাজ করে গিয়ে দেখো, যেদিন রেজাল্ট সেদিন আমি আমার ফুফতো ভাইয়ের ধান কাটে নিয়ে এসেছি, সেই ভ্যানাত করে নিয়ে আসতেছি ধান, নিয়ে এসে ধান পিড়ায় মানে কোবাবে। তা আমি সেই পিড়া ঠিক করতেছিলাম, মানে আমরা কিন্তু আগে হাত দিয়ে ধান কোবাইতাম পিড়ার উপরে, এটা চিনবেন কি আপনি? পিড়ার উপরে আমার মানে সেদিন রেজাল্ট, নিজের মাথার টেনশন কাজ করতেছে। আমি জানি রেজাল্ট আমার ভালো রেজাল্ট হবে, আমি A+ পাবো, একটা আশা আমার মনের ভিতরে। তো আমি ওই কাজ করতেছিলাম, আমার ফুফতো ভাই, নিজের আপন ফুফতো ভাইয়ের কাজ করতেছিলাম। কাজ করে ধান পিটাই দিয়েছিলাম। আবার ফোন থাকে, আব্বুকে ফোন দেয়, আব্বু রেজাল্ট কিছু হয়েছে জানেন? হয়েছে যে এখনও তো রেজাল্ট হয় নাই, রেজাল্ট হলে তো জানবি, সমস্যা নাই, এমনি বাড়িতে যাবে। তারপরে আবার ফোন দিলাম, আমার স্যারের একটা নাম্বার ফোন দিল, সালাম স্যার, ওনাকে ফোন দিলাম, স্যার কী অবস্থা? স্যার গেছে সাদুল্লাহপুর রেজাল্ট নিয়ে আসার জন্য। স্যার বলতে যে, স্বপন তোমার তো অবস্থা খারাপ, তোমার তো দেখতেছি একটা সাবজেক্ট ফেল। তা আব্বু করছে মানে আর মাথা উঠলো না, আমি একদম কান্না করে দিলাম। এটা কি ধরনের কথা? আমি এত পরীক্ষা দিলাম, আমার একটা সাবজেক্ট ফেল আসলো। সেটা কি সাবজেক্ট? 4 সাবজেক্ট আসলে। আমি বললাম আমার কি রেজাল্ট আসে না? কোচে রেজাল্ট যেটা আসছে 4/73। আমি বললাম যে আব্বু আমি ফেল করি নাই। কোচে তুই সাহস দিলে আমি ওর চান্স করবো। বললাম আমি A+ পাবো সাবজেক্টে, ইংলিশ কি পাইছি না পাইছি সেটা জানি না আমি, কিন্তু ওটাতে A+ পাবো। আচ্ছা ঠিক আছে। তখন আব্বু 5,000 টাকা একজনের কাছ থেকে ধার করে নিয়ে ওর চান্স করে। ওর চান্স করার পর ঢাকায় এসে এই কারওয়ান বাজার বড়গি শিক্ষা বোর্ডে, আমাদের বোর্ডের অফিস কিন্তু একটাই, হেড অফিস, সেটাই গেলে ঢাকা টেকনিক্যালের। তারপর ওইখানে এসে বোর্ড চান্স করে, একটা স্যার সঙ্গে আসে, সঙ্গে আসার পরে ওখানে বোর্ড চান্স করে দেখে যে F আর A+ এক জায়গায়, ভুল করে A+-এর জায়গাতে F দিয়ে দিয়েছে। ওহো। তখন রেজিস্টারে এই ভুলটা স্বীকার করে যে এটা ভুল করছে। যে মানুষটাই এই ভুলটা করলো সে তো ইচ্ছাকৃতভাবে ভুলটা করেনি, তাই না? সে কিন্তু ইচ্ছাকৃতভাবে করেনি। কিন্তু এই ধরনের ভুলও এটা ভাগ্যের উপর নির্ভর করে, একটা জীবনকে কতটুকু কষ্ট দেয়। এবং ও যদি থেমে যেত, যদি চ্যালেঞ্জ না করতো, তাহলে ওরা একটা বছর পিছিয়ে যেতে হতো, হয়তো ওর লেখাপড়াটা ওখানেই বন্ধ হয়ে যেতে পারতো। কত বড় একটা সম্ভাবনা। কিন্তু এখানে আমি যে জিনিসটাকে দেখতে চাই, A+কে দেখতে চাই না, আমি দেখতে চাই ওর সংকল্পটাকে। না, আমি তো ফেল করার কথা না, আমাকে তো ঘুরে দাঁড়াতে হবে, আমি ফেল করার কথা না। স্টুডেন্ট অবস্থায় বোর্ড চ্যালেঞ্জ করা, এটা স্টুডেন্টের কতটুকু গার্ডস থাকলে, কতটুকু সাহস থাকলে এটা হতে পারে, যারা এই স্টেজটা পার করে এসছেন তারাই কেবলমাত্র জানেন। আমি বহুবার এরকম ঘটনা ঘটেছে আমার পার্সোনাল লাইফে। যখন আমি দেখতাম আমি পরীক্ষার খাতায় কম মার্কস পেতাম, আমার বাবা মা বলতো যে চলো তোমার টিচারকে চ্যালেঞ্জ করি। আমি সাহস পাইনি এই কারণে
এতে করে টিচার হয়তো খেপে যাবেন, এতে করে টিচার হয়তো মনে কষ্ট পাবেন, পরবর্তীতে সে হয়তো কম মার্কস দিবেন আমাকে। এই যে ভয় ব্যাপারগুলো, এগুলোর হয়তো যৌক্তিকতা নেই, কিন্তু এগুলো কাজ করে মনের মধ্যে। সেখান থেকে ও এত মানে দুর্বল একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা ওকে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে ও মানে অসাধারণ গল্প, অসাধারণ গল্প। আপনি যে গল্প থেকে পিছনে গিয়েছিলেন সেটা নিশ্চয়ই মনে আছে, যে আপনি সেমিস্টারে 3rd হলেন এবং বাবাকে গিয়ে বললেন, তো বাবা অনেক খুশি হলো, সামথিং লাইক দিস। তারপর আমি বাড়িতে যাই, আব্বু বলছে তুমি একটু বাড়িতে আসো। বাড়িতে যাওয়ার পরে সেই প্রথমবার আব্বু আমাকে একটা নতুন শার্ট কিনে দেয়। আমি যে নতুন শার্ট কখনো বাবার কাছ থেকে পাইনি, এই জীবনের প্রথম নতুন নতুন শার্ট আমাকে ডেকে নিয়ে যায়, একটা শার্ট কিনে দেয়। তারপর আমার তখন শিপন চেয়ারম্যান মনে হয় আমাদের ওই জায়গায় একটা চেয়ারম্যান ছিল, ওনার ভাই ছিল। তো উনি আমাকে ডাক দিয়ে, মানে হয়তো গল্প করছে আব্বু, উনি আমাকে ডাকে নিয়ে যায়, প্যান্টের পিস একটা শার্টের পিস দিয়েছিল। এই বাড়িতে যা কিন্তু পাইতেছি আমি এগুলা। তো আব্বু বলতেছে, আমি বললাম যে এখন কি আমি এখানে ওখানেই থাকবো না রংপুরে আসবো টিচিনে? রংপুর টিচিনে আসতে গেলে তো আমার খরচ আছে, আর রংপুরে একটু ব্যয়টা কম হবে। ওখানে যাই 3,000 3,500 লাগে, এখানে আপনার 2,500 টাকার মধ্যে মেকআপ দিতে পারবো আমি। হয়তো বা তখন আমি বাগুলো হয়তো বা আমার এখান থেকে ঢাকা যাতায়াত করতে একটু কষ্ট হবে, ওখান থেকে সহজ, এখান থেকে কষ্ট, কিন্তু এখানে আমার ইয়াটা কম হচ্ছে, খরচটা কম হচ্ছে। যদি আমি ঢাকার থেকে 1,500 নিয়ে এসে আপনি আমাকে 1,000 টাকা দিলে আমি মেকআপ দিতে পারবো, তখন অর্ধেকে দিলে আমি মেকআপ দিতে পারবো, বা এটা আমার মেনটেন করা সম্ভব। তারপরে বলছে যে না বাবা, ওখানে যেহেতু শিক্ষকের মনের মধ্যে তুমি ঢুকে গেছো, তুমি ওখানেই থাকো। আমার আব্বু এই কথাই বলছে, তুমি ওখানেই থাকো। তা আমি যেদিন আসি বিআরটিসি গাড়িতে আসি, সকাল 7টায় উঠছি, ওটার পরে 1টায় নামছি। এসে দেখি কি কলেজ হোস্টেলে উঠবো আমি। একটা বলছি যে আমি এবার গেলে কলেজ হোস্টেলে স্যারের সঙ্গে, ওখান থেকে প্রিন্সিপালের সঙ্গে, এর সঙ্গে আমার এর সঙ্গে কথা বলছি আমি, যে স্যার এই সমস্যা, আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না, আমাকে যদি একটু তুলে দেন তাহলে 1500 টাকা লাগে, কিন্তু তখন হোস্টেলে থাকতে, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তো ছাত্রাবাস 2টার নাম খেলেছেন, একটা কিন্তু হলে আর একটাতে কোনো পার্টি ঢুকতেও পারে না। তো ওই যেটা কি ঢুকতে পারবে না, আমি ওটা তোটার কথা, ওটা যা দেখি কি একটা ছেলে ফাঁসিতে মারা গেছে। আচ্ছা, হোস্টেলে আমি এসে বাড়ি থেকে এসে দেখি ফাঁসিতে মারা গেছে। মানে হোস্টেলের দিকে ঘুরতে যাব, কলেজের দিকে তো আসলে আমরা ঘুরতে যাবোই, একটু হাঁটতে যাব না? দেখি 7-8 দিন পরে বাড়ি থেকে আসলাম, কলেজে যাই, দেখি ওখানে ছেলে একটা ফাঁসিতে মারা গেছে। পুলিশ টুলিশ এসে, মানে নেতারা এসে হাজির, কেন মারা গেল, কি জন্য মারা গেল। আমার মনে হয় এখান থেকে যাওয়াটাই ভালো হবে, অথবা দূরের চাইতে আমার রংপুরে যাই। তারপর ঠিক আছে বাবা, কাগজপাতি যা আছে উঠে নিয়ে চলে আসো, দেখি আমি এখানে কী করতে পারি। আমার এই জায়গার এক ভাইয়ের ছেলে ওই জায়গার শিক্ষক, কথা বলে দিই। তো উনি কথা বলছে, নাম আলামিন স্যার। উনি, আমি বাড়িতে যাই কাগজপাতি নিয়ে, তো দেখি উনি আমার ভাইয়ের কাছেই আসছে। তো উনি আসছে, আমি তো আর অনেক ছেলে নেই, আমার তো আমি বাড়িতে বসে কী যেন করতেছিলাম, ছোটো ভাই নিয়ে মনে হয় খেলা করতেছিলাম, ভাজতে। ভাই কিন্তু আমার বিয়ে করছে, এটা কিন্তু একটা ছাড়ছি আবার আমি বাদে। ভাইকে যখন বিয়ে করানো হয়, মানে 2টা ঘর আছে আমাদের এখন, যখন মানে ওই ক্লাস 8-এ থাকা অবস্থায় আমাদের একটা ঘর থাকে, তখন আমি করি কি, ওই যে আমার বাসি থেকে কিছু দূরে একটা গর্ত আছে, গর্ত থেকে মাটি নিয়ে এসে নিয়েছে। তা আমি করি কি, বাড়িতে যখন থাকি অনেক সময় সকালবেলা করে ওই মাটি নিয়ে এসে আমি ঘর 2টা আমি উঠাই, মানে আমি একাই মাটি উঠাই, রাতে হোক যখনই সময় পাই উঠাইয়া ঘর 2টা উঠাইয়া টিন যখন দেখবো আমরা, ছাদ যখন দেখবো, তখন গ্রামের মানুষে আমাদের অনেকটাই হেল্প করে। মানে বাঁশ কিনতে আমার 1 টাকাও লাগে না, সবাই 1টা-2টা করে আমি চাইছি, মানুষের কাছে চেয়ে নিয়েছি আমি, কারণ আমার পক্ষে কেনা সম্ভব ছিল না। ওকে, আমাদের দিকে মাটির দেয়াল এখনো আছে, আমারই রুমে মাটির দেয়াল। এইগুলো মাটির দেয়াল সব আপনার নিজের হাতে করা? নিজের হাতে করা। ওকে। তারপর আসলাম, ওখান থেকে আমি টিসি নিয়ে যাই, মানে করার পরে রংপুরে যাই। 2,000 টাকা ঘুষ দিই, ঘুষ দিয়ে তারপর সিটটা আমার হওয়াই। আচ্ছা, স্যারকে ঘুষ দিয়ে আমার সিটটা ওই জায়গা করাই। তখন আমি রংপুরে যাই, তখন আমি রংপুর থেকে ঢাকা এসে রিক্সা চালাই, মাঝে মাঝে যাই, কারণ রংপুরের থেকে ঢাকায় লোকজন আসে না, কম আসে। যারা চিনে তারা তো বলবে না, যে 2-1জন যদি চিনেও থাকে ওরা বলবে না। এর মধ্যে আমার দিয়েছে, ওখানে যায় আমি 2য় সেমিস্টারে, মানে আমাদের সেশন জোট যায়, 6 মাস লস হয়, মানে ওই সময় পলিটেকনিক গন্ডগোল হয় সারা বাংলাদেশে, তখন আমাদের 1 সেমিস্টার লস যাওয়ার পরে এর মধ্যে হইতে আবার ফির পরীক্ষা দেওয়ার পরে আমার ওই সাবজেক্টে আমি 2 সাবজেক্ট ম্যাথ আর এমন হয় ফেল করি, কারণ পরীক্ষা একটাতে অ্যাবসেন্ট নিয়ে আমি যাই নেই পরীক্ষা দিতে। আমি জানি পরীক্ষা হবে না, কারণ পরীক্ষা হইতে চাইলে হয় না, বন্ধ হয়ে যায়, সকালবেলা নোটিশ হবে না। সে একটা পরীক্ষা আমার দিতে পারি না, আর একটা পরীক্ষা ফেল করছি। তো 2টা পরীক্ষা পরে বলতেছে, স্যারে বলতেছে আচ্ছা ঠিক আছে, যে 2টা সাবজেক্ট গেছে তার মধ্যে যে ভাইটা আমার ওই একটার খাতা কাটে, তো উনি বলতেছে আচ্ছা সমস্যা নেই, পরীক্ষা দাও, পাস করে ব্যবস্থা। এমনি পরীক্ষা দিলাম, পরবর্তী পরীক্ষা দিয়ে পাস করি।
রেজাল্ট খুব বেশি ভালো হয় না, তৃতীয় সেমিস্টারের রেজাল্ট খুব বেশি ভালো হয় না, চতুর্থ সেমিস্টারে আমি আবার ফার্স্ট হই, কারণ চতুর্থ সেমিস্টারে যা বোর্ডের পরীক্ষা, আমি আবার ফার্স্ট হই। তারপর চতুর্থ ফার্স্ট হওয়ার পর এইভাবে চলতে কন্টিনিউভাবে চলতে তখন আমি মোটামুটি একটু কমায় দিলাম রিক্সা চালানটা, কারণ আমার ফ্রেন্ড সার্কেল দিন যাচ্ছে বেড়েই যাচ্ছে, তখন বাড়ির থেকে মোটামুটি একটু আমাকে হেল্প করা শুরু করলে, এখন মোটামুটি একটু ভালো পড়ছে। পঞ্চম পর্বে উঠলাম, উঠে ঢুকলাম রাজনীতির মধ্যে। রাজনীতির মধ্যে ঢুকলেন, এটা কি ইচ্ছা করে ঢুকলেন নাকি কোনো কারণ? বন্ধু বান্ধব বলতে চল একটু যাই ঘুরে আসি, মিছিল টিছিল করে এস। আচ্ছা, তখন রাজনীতি ওকে। আসিফ ভাই, স্বাধীন ভাই, এরা মানে ওদের সঙ্গে দেখা করা, সবাই মানে দেখা করার জন্য যায়, কি আর করি, চলো দেখি ঘুরে আসি, বন্ধু বান্ধব বলতেছে এমনি ঘুরে আসি। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমিও জড়ে যাই, মানে ওদের ভিতরেই ঢুকে যাই। তখন আমিও মানে এর মধ্যে নেতৃত্ব দেওয়া শুরু করি। ষষ্ঠ পর্বে তখন নেতৃত্ব দেওয়া শুরু করি, ষষ্ঠ পরে মনে হয় তখন উঠলাম। তখন মোটামুটি কিন্তু রিক্সা চালানো আমার ঢাকায় অফ হয়ে গেল, আমি আর আশা লাগলো না, কারণ বাড়ির থেকে আব্বুর বেতন বাড়লো, সবাই বেতন বাড়ে গেল, বা তখন আব্বু বলতেছে আর তোমার কোনো কিছু করা লাগবে না, এখন তুমি মনোযোগ দিয়ে পড়ো। কিন্তু আমার মনটা তখন গেল ওইদিকে, তখন পড়াশোনা যে করি আর রাজনীতি করি। ষষ্ঠ পর্বে যে কমিটি পাই, আমার ইলেকট্রোমেডিক্যালের সহসভাপতি পদে আমি থাকি, রাজনীতি করি, পরীক্ষা দিই। তখন পরীক্ষা দিতে আমি পড়াশোনা ষষ্ঠ পর্বে এক পর্যায়ে বাদে দিয়ে দিই, ক্লাসের পড়া, ক্লাসে যাই, শুধু প্রেজেন্ট থাকি, বের হয়ে চলে আসি, মানে কোনো ক্লাস করি না। যেই মানুষটা আপনি এত কষ্ট করে শুধুমাত্র কষ্ট করেছেন লেখাপড়া করার জন্য এবং এত ভালো রেজাল্ট আপনার এত কষ্টের পরেও, সেই মানুষটা আপনি এরকম একটা ফাইনাল স্টেজে এসে আপনি লেখাপড়া ছেড়ে দিলেন, এটার দোষ কি আপনি রাজনীতিকে দেবেন নাকি অন্য কোনো কিছু? না, আমি ব্যক্তি ইচ্ছা কোনটা? আমার মনে হয় এটা আমার নিজের গাফিলতির কারণেই হয়েছে। আচ্ছা, নিজের অবহেলার কারণেই হয়েছে। অবহেলাটা করা শুরু করলেন কেন? লজিকটা কি ছিল? লজিকটা ছিল আপনার তেমন কোনো লজিক ছিল না, কারণ আমি তখন রাজনীতি ক্ষেত্রে ঢুকে মানে অনেকেই আমার কাছে আসতো, বলতো যে ভাই আমার এটা করে দেন, এটা করে দেন, তখন আমি দিতাম, তখন আমার কাছে টাকা চলে আসতো, পকেটে টাকা চলে আসতো। মানে বিষয়টা এরকম যে কাজটা করতেন টাকার বিনিময়ে করতেন। আমি একটা কাজও টাকার বিনিময়ে ছাড়া করতাম। পরীক্ষা প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত কিন্তু এটা একটা ফান্ড থাকে যে টাকা দিয়ে পাস করানো যায় পলিটেকনিকে। ওকে, যদি আপনি খালি প্রেজেন্ট থাকেন, যদি শিক্ষকের সাথে যদি সে পাওয়ার থাকে আপনার, তাহলে পাস করানো সম্ভব। খালি শুধু প্রেজেন্ট না, ওই প্রেজেন্ট থাকবে আর খাতায় ওই প্রশ্নটাই যদি লিখে আসে, মানে মার্কস দেওয়ার মতো জায়গা থাকলে পাস করানো সম্ভব। আপনার কাছে পয়সা দিলে আপনি কাজগুলো করতেন। তখন আমার কাছে টাকা ছিল। পয়সা নিতেন? এক সাবজেক্ট 1000। আচ্ছা, তখন আমি ওখান থেকে বাড়িতে টাকা বাড়াইতে পারতাম। কত টাকা থাকতো এরকম? তাও তো যদি পরীক্ষার সময় তো এমনি 40-50 হাজার টাকা চলে আসতো। আচ্ছা, একটা পরীক্ষার সময়, সেমিস্টার তো 6 মাস পর পরীক্ষা হয়, তার মধ্যে রেফার্ট আছে, যারা অনেকে রেফার্ট খায়, মানে ফেল করে, ফেল করার পরেও ফেল করবে এমন ধরনের আশা নিয়ে আসে, তখন আমি সেটাও হ্যান্ডেলিং করে দিই। অনেক সময় যদি ম্যাডামেরা থাকে, আমি কাউকে টাকা দিই না, সামনে দিয়ে হারালেই পাস করে দিই, রোল নাম্বারটা দিয়ে চলে আসি। কলেজে একবার মারামারি হয়েছিল। ওরা কি ভয় পায়? মানে রাজনীতির ক্ষেত্রে যারা পোস্টে থাকে তাদেরকে একটু ভয় করে ওরা। ওকে, কারণ জীবনের ভয় সবার আছে, সবাই। গল্পটা ঘুরে গেছে প্রিয় শ্রোতা, এই জন্যই আমরা বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়। দেখুন গল্পটা কোথায় ছিল, কোথায় গিয়ে এখন কোন দিকে টার্ন নিচ্ছে। হ্যাঁ বলেন। তারপর ওখান থেকে চলে আসলো, ওখান থেকে আমি আস্তে আস্তে মানে সপ্তম পর্বে আমি বাড়িতে আসি ঈদের সময়। আসার পর করলাম, তখন আমি কোনো কাজ করি না, বাড়িতে আসলে আমাকে আব্বু একটা কাজও করতে দেয় না, কারণ আমার রেজাল্ট ভালো। আমি একটা জিনিসই সবচেয়ে বড় কথা, আমি যাই করি বাইরে, আপনার কাছে কিচ্ছু লুকাই না। এই রাজনীতির থেকে শুরু করে সব কিছুই আমি কিচ্ছু লুকাই না, শুধু আজকেরটা লুকাইছি। কেন লুকিয়েছেন? তাহলে হয়তো আসতে দিত না, হয়তো নিষেধই করতো। লুকালেন কেন? এই নিষেধটা আপনি মানতে চাননি? অনেকের মধ্যে আজকে অনেক কিছুই থাকবে যেটা হয়তো বা আমি অন্যদের বলি নাই কখন। ঠিক আছে, আমরা সামনে আগাই। অন্যরকম হয়ে গেছে গল্প প্রিয় শ্রোতা, এবং আশা করছি আপনারা স্টে করবেন। বলেন। আস্তে আস্তে তখন কিন্তু আমি সিগারেট খাওয়া শুরু করি, তখন আমি রেগুলারলি সিগারেট খাওয়া শুরু করি। এই রাজনীতির সঙ্গে জড়িয়ে ক্ষমতা যখন পেয়ে গেলেন। ক্ষমতা খুব খারাপ একটা জিনিস যদি সেটার প্রপার ব্যবহার না হয়। একটা কথা আছে, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল, এবং পাওয়ার ইজ নাথিং অ্যাকচুয়ালি নট, পাওয়ার ইজ হার্মফুল উইদাউট কন্ট্রোল আমি বলবো। তখন মনে করেন যে আপনার সব কিছুই আমার ফেভারে চলে আসে। এক কথায় কলেজে মোটামুটি ডিপার্টমেন্টে আমি যা বলে তাই হয়। আমার একটা ফ্রেন্ড ছিল সেক্রেটারি, সভাপতিকে আমরা কখনো মূল্য দিতাম না, তা আমরা দুইজনেই করি। তার মধ্যে এই রাজনীতি যখন কর্মী সভা হবে, তখন আমাকে একজনে থ্রেডের উপরে 5,000 টাকা দাবি করে। আমি ভাইদেরকে বলে সেটাও যা মানে মিথ্যা করে আমার কাছ থেকে 5,000 টাকা দিয়েছে। আমি তো তখন বুঝতাম কম, তখন ওনারা তখন ভাই বলছিল যে
তোর কাছে তুই কি টাকা নিয়েছিস? বলে না, নেই। তাহলে টাকা দিবি কেন? তখন ওই ছেলে স্বাধীন ভাইয়ের কাছে ফোন করে, আমি আসিফ ভাইয়ের কাছে ফোন করে, ভাই এই অবস্থা। উনি কিন্তু হলো সেক্রেটারি, আমরা হলে সেক্রেটারি প্যানেলে কাজ করি। তারপর উনি আমাকে সেভ করে ওখান থেকে, একটা ফোনেই সেভ হয়ে যায় আমি, যে ওর কোনো ক্ষতি হবে না, উনি আমাকে সেভ করে। তারপর আমি কলেজে গেলে তখন আমি পড়াশোনা করি, কি বই কপি করি, নিয়ে যা পরীক্ষা দিই। আমাকে কেউ ধরে না, সার্চও করে না, কারণ আমি যে রুমে বসি সে রুমে অন্যান্য স্যারেরা ঢুকবেই না, ঢুকলেও মানে আমাকে এড়িয়ে চলতো সবাই। আমার ফ্রেন্ড আমি এরা আমরা একই পর্যায়ে ছিলাম। তখন একটা স্যার উনি এসে বলতে, আমার হাতে আমি লিখতেছিলাম খাতার মধ্যে, কিন্তু আমার ছিল এটা পেজটা, আমি লিখতে ওই স্যার এসে আমাকে ধরছিল। ধরার পর আমি ওটা, যেহেতু ডকুমেন্ট না থাকলে কিছু করার নেই, যদি আমি সাধারণ নেতা হই, তারপরেও কিন্তু আমার ডকুমেন্ট থাকলে আমার কিন্তু অপরাধ। ডকুমেন্ট আমি রাখি না, ডকুমেন্ট আমার মুখের মধ্যে নিয়ে নিয়েছি। এই বলতেছে তুমি এই কাজ করলে কেন? বলো স্যার আমি কী করছি আপনাকে বলতে হবে। কেন করলেন? এটা স্যারের সঙ্গে একটা মিসবিহেভ হয়ে গেল। তাই আমি বললাম স্যার আপনি বাইরে বেরোন, গেট পার হওয়ার দেবো না আপনাকে আমি। এটা বললেন আপনি স্যার? হ্যাঁ স্যারকে বললাম, আপনার যদি রেজাল্ট খারাপ হয় আপনাকে আমি কলেজে ঢুকতে দেবো না কোনোদিন। তারপরে থেকে ওনাকে আমি কোনোদিন খুঁজেই পাইনি, আসেইনি আর সামনে কোনোদিন পড়েনি, আজ পর্যন্ত পড়েনি। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে এসি। ষষ্ঠ পর্বের শেষের দিকে এসে আমার বাড়িতে এসে আমি তখন ঈদ কি ঈদে জানো, কোরবানি ঈদ কি রমজান ঈদ, বাড়িতে এসে পরের দিন আমার একটা নাম্বার থেকে ফোন আসে। আমার একটা অভ্যাস, অন্য নাম্বার দেখলে আপনি ফোন দিই, যে কেউ বিপদে পড়ে দিতে পারে, আমার ভাই বিপদে পড়ুক, আমার বাবা বিপদে পড়ুক, দিতে তো পারে। এই জন্য আমি ফোন দিলাম। কে? তখন আমার একটা মেয়ে ফোন ধরে। কে এসে? আমি বললাম কে? বলতেছে আমি তো আপনাকে চিনলাম না। আমি আননোন নাম্বার, কিন্তু মেয়ে মানুষের সঙ্গে কথা বলি না, অন্য সবার সঙ্গেই বলবো। ছেলে মানুষ যদি 2 ঘন্টা কথা বলি 2 ঘন্টায় বলি, মেয়ে মানুষ বলি না। তারপর কি অবস্থা, কী জন্য ফোন দিয়েছেন? বলছে আমি তো রংপুরে টিকছি, আপনার সাবজেক্টে ইলেকট্রোমেডিক্যালে, তা আপনি কলেজে আসেন, আমাকে একটা ম্যাচটা ঠিক করে দেন। বলতেছে আপনার জেতাতো ভাই আমাকে নাম্বারটা দিয়ে দিছে। নাম্বার দিছে জেতাতো ভাই। তখন আমার ভাই একটা কম্পিউটার চালায়, আজিজুর ভাই। তো উনি বলছে যে ওই থাকে ওই জায়গায়, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করো, তাহলে আমি সব কিছু ঠিক করে দেবে। বলো আচ্ছা ঠিক আছে। তখন ওই আমার যায় জুলাই মাসের 10 তারিখ ওই রংপুরে যায়। রংপুরে গিয়ে আমাকে ফোন দেয় যে আমি আসছি, আমাকে একটা ম্যাচটাজগুলো দেখেন। তাই আমি আমার বান্ধবীকে বলছিলাম, আমার একটা ক্লোজ বান্ধবী ছিল নাম মিতু। তো ওকে আমি বলি যে আমার একটা ম্যাচ লাগবে, কী করবো? কোচে তোর ওখানে ছিল, কয় আমার ওখানে সিট ভালো নয়, আমি থাকি আসলে আমি জানি না, হাজার হলেও তোর এলাকার থেকে আসবে, মেয়েটা খারাপ জায়গার তো রাখা যায় না। তখন এই বাড়িতে কোচে আমি থাকলে তো আমি দিলে মানে, তুই তো আমাকে আগে জানাস নি, হঠাৎ করে কি সব জিনিস হয়? কোচে ওদিকে দেখ ওই পাশে একটা ম্যাচ আছে, ওরা দেখ সিট ফাঁকা আছে নাকি। তো ওই আমাকে যে অ্যাড্রেসগুলো দিয়েছে, আমি সেই অ্যাড্রেসে যে একটা ম্যাচের সিট ফাঁকা পাইছি, ম্যাচ ঠিক করে দিলাম, আমার নাম দিয়ে রেজিস্টার করে সব কিছু ঠিক করে দিলাম। আমি ফোন করার পর আমার যত ভাই আমাকে বলছিলাম, আমরা একই বয়সের তো, মেয়েটা সুন্দর আছে, দেখিস হয়তো হইতেও পারে। তখন থেকে আকাঙ্ক্ষা ছিল মনে যে মেয়েটাকে দেখবো। তো সেদিন মেয়েটাকে আমি দেখি, মোটামুটি সুন্দর, ভালোই সুন্দর, আমার চোখে মানুষের চোখে কি জানি না, মনে পছন্দ হয়ে যায় আমার। তখন আমি ওখান থেকে খাওয়া দাওয়ার পর করার পর ম্যাচটা ঠিক করে দেওয়ার পরে আমার রিক্সে আমি ওখানে রেখে সব কিছু ঠিক কনফার্ম করার পর যখন ক্লাস শুরু হবে তখন যাবে। আর 26 দিন কি 24 দিন পর ক্লাস শুরু হবে, তার আগে 1 মাস আগে আমি ঠিক করে দিলাম। তারপর ওদেরকে খাওয়া দাওয়া করায় আমি রাতের বেলা সন্ধ্যার সময় বাড়ি ভাড়ায় দিই। তারপরে থেকে ওর সঙ্গে আমার কথা চলতে থাকে। এক রাজনীতির টাকা 2 কথা, দিনে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কথা বলি। ছাত্র রাজনীতির টাকা। দেখুন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে ওর জীবনটা। যে মানুষ বাড়ি ফিরত ট্রাকে করে 20 টাকা দিয়ে, 250 টাকার ভাড়া বাঁচানোর জন্য, সেই মানুষ শত শত টাকা খরচ করে দিনের পর দিন একটা মেয়ের সঙ্গে কথা বলছে। টাকাটা তার না, টাকাটা থাকি একবার জুলাই মাসের 2 দিনের মধ্যে আমি ওকে অফার করে বসি, বিকেল 3টা 12 মিনিট, বিকেল 3টা 12 মিনিট 40 সেকেন্ডে ওই আমাকে রেজাল্ট দিয়ে দেয়। তখন আমার ওর সাথে রিলেশনশিপ জড়িয়ে দেয়। আমি যখন ওকে স্মরণ করি তখনই আমাকে ফোন দেয়, মাকে জিনিসটা জানাই, মা এই অবস্থা। তো এখন কিন্তু তখনকার পর্যায়ে একবারে আমাদের লেভেলটা একদম খারাপ ছিল না, কারণ বাড়ির থেকে আমি টাকা নিই না, ইনকে মোটামুটি কিছু হলেও আমি দিই। ছোটো ভাইটা পড়াশোনা করতেছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারপর আর একটা ছোটো ভাই ক্লাস 5-এ পড়তেছে, বোন একটা হয়েছে ক্লাস 3-তে আছে। মোটামুটি জনসংখ্যা বেশি হলেও আমি কিন্তু এর মধ্যে বাড়িতে আসলে কিন্তু আগের যে পেশা আমি সেই পেশাই করি, কারণ বাড়িতে আমি বুঝতে দিই না যে বাইরে কী করি। বাড়িতে তখনই বুঝতে দিতাম না, কারণ বাড়িতে গেলে আমি বাড়িতে আসলে মানুষের জমিতে কামলা দিই এবং করি, যেটা করা সেটা করি। তারপর আসলাম বাড়িতে আসার পরে মা সব কিছু খুলে বললাম। খুলে বলার পর মা বলতেছে তুই
মেয়েটার সঙ্গে দেখা কর, মেয়েটার ছবি নিয়ে আমি দেখি আগে। মেয়েটা একটু শর্ট, ছবি নিয়ে এসে আমাকে দেখালাম। মা বলতেছে যে মেয়েটা শর্ট, তো মেয়ে চলবে না। আমি বললাম মা দেখেন না, আমি মেয়েটাকে মনে হয় ভালোবেসেই ফেলছি। কথা আচ্ছা হোক, দেখা যাক। তখন আমি জিনিসটা সরাসরি রাতের বেলা খাবার বসা অবস্থায় আমি বাবার সঙ্গে শেয়ার করি, আমি একটা মেয়ের সাথে রিলেশন করছি। বলতে তোর পড়াশোনাই শেষ হয় নাই, আজই কি সে রিলেশন? তুই ভালো একটা চাকরি কর। তারপর রিলেশন কিন্তু আমার জোরে গেল 15 সাল থেকে, 16 সালে মনে হয়, 16 সাল থেকে রিলেশনশিপে আমার যাওয়া, 16 সালের জুলাই মাস থেকে। তারপর আচ্ছা আমি ওর সঙ্গে আপাতত কথা বলতে থাকি। বলতে বলতে আমি সপ্তম পর্ব পার হয়ে গেল, পরীক্ষা দিলাম, ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে ইন্টার নিতে আসলাম ঢাকায়। মেয়েটা তখন মানে কন্টিনিউভাবে আমার সাথে কথা চলতেই থাকে। ঢাকায় এসে ইন্টারনি শুরু করি, প্যান্টেক এন্টারপ্রাইজ, শাহবাগ মোড়ে। প্রথম আসি সায়দাবাদ, ওখানে এসে আমি প্রতারণার শিকার হই। ওকে। সেই প্রতারণাটা হচ্ছে, আমি রুমে একজনকে ভাড়া, ফ্রেন্ড ছিল, ওকে বলছিলাম রুম ঠিক করার জন্য। সেই রুমে এসে দেখি যে রুম দেওয়ার কথা ছিল সে রুম দেয়া নেই। আমার রুমে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কাছে চাপের মুখে টাকা নিয়ে নিচ্ছে। আমি বলছি এই রুমে আমি থাকবো না, টাকা দিয়ে যেতে হবে। সেটা পাইছিলাম আপনার কলেজ থেকে দিয়েছিল 12,000 টাকা। কলেজ থেকে কিন্তু প্রতি যারা বিদায়ী হয় তাদেরকে 12,000 করে টাকা দেওয়া হয়। কলেজ থেকে দিয়েছিল 12,000 টাকা। তখন আমি আসলে সপ্তম বরে যখন পরীক্ষা দিই, তখন আমি রাজনীতি ছেড়ে দিই এক পর্যায়ে। সপ্তম বরের পরীক্ষাটার মধ্যে কোনো কিছু দেয়, আমার কথা আমি পড়ে পরীক্ষা দেবো। তখন আমি পরীক্ষা দিই, পরেই পরীক্ষা দিই। রাত জেগে পড়ি, দিন করে ঘুমাই, রাতে দেখে পড়ে পরীক্ষা দিই, দিনে ঘুমাই। কারণ আমার মন মানসিকতাটা তখন, মেয়েটা আসে আমার লেভেলটা বদলে গেল। মেয়েটা বলতে রাজনীতি পছন্দ করি না আমি, তখন আমি রাজনীতি ছেড়ে দিই, এক পর্যায়ে ছেড়ে দিই। মানে মেয়েটার জন্য রাজনীতি আপনি ছেড়ে দেন? হ্যাঁ, একদম আমি একদম ফ্রেশ হয়ে যাই। কলেজে আমি যদি মানে করি, কখনো ঢুকি, আমার সালাম অনেক হয়, মানে ভাই থেকে শুরু করে সবাই। কিন্তু আমি তখন ওই লেভেলটা আস্তে আস্তে কমাইতে থাকি, নিজেই সেইভাবে চলতে থাকি। যে যখন দেখবে যে আসলে ভাইয়ের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, তখন কিন্তু আমাকে সাধারণ হিসেবেই দেখবে। তখন আমি ভাইয়ের সাথে যোগাযোগ করা অফ করে দিই। মেয়েটা আমাকে এই ধরনের নিষেধ করে, আমি রাজনীতি পছন্দ করি না। তখন আমি এই ধরনের আস্তে আস্তে এটা কমাই দিই নিজের থেকে। কারণ রাজনীতির একটা মূল হচ্ছিল জনবল, জনবল যদি আমি না দিই তাহলে কিন্তু আমার মূল্য নেই। তাতে পুরো করে আমি আস্তে আস্তে ওটা বাদ দিলাম। তারপর কন্টিনিউ করলাম এদিকে, মনোনিবেশটা এদিকে নিয়ে আসলাম। যে আমি আগে যেভাবে চলতেছিলাম এটাই মনে হয় আমার জন্য বিরাট ছিল। তখন আমি সপ্তম পরিবেশ চলে গেছি। কলেজ থেকে টাকা পাই 12,000, বাড়িতে যা দিই 4,000, ম্যাচ খরচ সব কিছু আমি ক্লিয়ার করে, তারপরে ছোটো ভাইয়েরা ছিল ওদেরকে কিছু খাওয়াইয়া আমি বাকি টাকা নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় চলে এসে করার পর ওইখানে প্রতারণার শিকার হওয়ার পর আমার কাছে টাকা থাকে 1500। তখন আমি 3 জনের শিকার হলাম। একজনের আত্মীয়, উনি বলছে আত্মীয় হয় ওর, কেমন আত্মীয় জানি না, বা চালবাজেরও ছিল কিনা জানি না। তারপর ওই সেক্রেটারি ছিল না, নাম আলমগীর কিন্তু। তারপর ওর সঙ্গে কথা বললাম, কথা বলতে আমি বললাম যে আচ্ছা এখানে তো আর থাকা সম্ভব হচ্ছে না, চল আমরা তাহলে আদাবরে যাই, কারণ আমার ওই জায়গায় পরিচিত আছে। কিন্তু ওকে আমি সব কিছু ঘুরে বলতে, দেখ ওখানে হলে রিক্সার গ্যারেজ, থাকতে আমি ওখানে গেলে কিছু না কিছু ম্যানেজ করতে পারবো, কিন্তু থাকতে কিন্তু কষ্ট হবে। আচ্ছা হোক, চল আগে রাতটা কাটানোর মতো আগে ব্যবস্থা করি। ঠিক আছে, আমরা গেলাম। যাওয়ার পরে ওখানে যায় রাতটা কাটাইলাম। মানে ওখানে খাওয়া দাওয়া করে আমার বড় ভাই আজিজ নাম, ওনার সঙ্গে কথাবার্তা বলে আমার একটা রুম ঠিক করে দেন, আমরা আপাতত থাকবো 3 মাস। 3 মাসে ইন্টারনি, 3 মাস থাকবো। ওনার ওখানেই খাওয়া দাওয়া করে 2500 টাকা খাওয়ার, আর 2300 টাকা হচ্ছে তোমার ছেলে থাকা। এক রুম 2300 টাকা, আর 25 টাকা থাকাকালীন অবস্থায় আমরা এখানে ইন্টারনি করতে থাকি, প্যান্টেক এন্টারপ্রাইজে করতে থাকি। আসলে সকালে তো 8টায় ওখান থেকে আসতে 2 ঘন্টা সময় লাগে, গাড়িতে জ্যাম থাকে প্রচুর অনেক সময়। তো সেই সময় আমরা এমন একটা পর্যায়ে আছি, আমরা হেঁটে যাই, যেখানে আসতে 2 ঘন্টা লাগে, ঘড়ি ধরে ফুল 2 ঘন্টা লাগে ওখান থেকে হেঁটে আসতে। আবার হেঁটে যাই দিনে 4 ঘন্টা। তার সকাল 8টায় আমরা বের হই, এদিকে রাতের 8টায় যদি ছেড়ে দিত তাহলে হেঁটে আমরা যাইতাম, 2 জনে গল্প করতে করতে যাইতাম। ওই ছেলেটা, ওই 3 নম্বর যে ছেলেটা ছিল আমার সঙ্গে, আমরা কিন্তু ছিলাম 3 জন। 3 নম্বর ছেলেটা ছিল ওই কিন্তু আবার আমাদের সাইডে আবার সদরঘাট চলে গেছে। সদরঘাট যা থাকা, ওর ভালো একটা বাসা নিয়ে থাকা, কারণ ওর এস্টাবলিশড ভালো, এরও ভালো। কিন্তু আমাকে ছাড়ে নাই, আমিও ছাড়িনি। যত কষ্টই হোক আমরা 2 জন একসঙ্গেই থাকবো। তারপর আমি করি কি, এইখান থেকে অনেক সময় শুক্রবার করে অফ ডে থাকে। আমি ওখানেই বললাম যে দোস্ত তোর একটা কথা বলি, আমি এখানে যাই করি এই কথাটা তুই কোথাও বাইরে যা বলবি না। আমি এই জায়গাতে আসছি, আমি এখানে যাই করি এই কথাটা যেন তুই কোনোদিন এক কথায় দেখিস নেই, জানিসও না। তখন আমি করি কি, ওখানে যা
রাত করে রিক্সা চালাই ঢাকা শহরে 3 মাস কন্টিনিউভাবে রিক্সা চালাই, খাওয়ার বিল দেই এবং রুম ভাড়া দিই, তারপরে বাড়িতে কিছু টাকা পাঠাই। আর করি সময়ে সময়ে আমি বন্ধ দিই 2-1 দিন, বলে স্যার আমি কালকে আসতে পারবো না, আমার একটু প্রবলেম আছে। কারণ আমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমি রিক্সা চালাই। তো এক পর্যায়ে ওই মেয়ে সঙ্গে কিন্তু আমার কন্টিনিউভাবে কথা চলতেই থাকে ভাইয়া। দিনের মধ্যে কথা বলি, তখন একটু কথা বলা কমাই দিই, যে আমার পক্ষে একটু কাজের মধ্যে থাকলে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, কথা বলবে না তো এই কথাটা যখন বলছে কথা বলবে না তাই কি, তখন আমি কেমন জানি একটা লাগলো, কে রে এক ধরনের কথাবার্তা বললে কেন সে আমাকে। তারপরে ও এক পর্যায়ে আমার কাছ থেকে আমার ফোনটা চায় বসে, লাভা আইরিশ 505 নতুন একটা ফোন কিনছিলাম, 3G ফোন। জীবনে কখনো ভাই ফোন মানে ছাড়া পুরান ছাড়া তো পাই নাই। নতুন একটা ফোন কিনছিলাম, কলেজ থেকে টাকা পাইছিলাম 48। আমি আবার বৃত্তি পাইতাম কিন্তু কলেজ থেকে 6 মাস পর 4800। সেই 4800 টাকার মধ্যে থেকে আমি 3545 টাকা দিয়ে একটা ফোনটা কিনি, 3G ফোন। জীবনের স্বপ্ন ছিল, প্রথম এই ফোনটা কিনছিলাম আমি। ওই আমার কাছ থেকে ওই ফোনটা চেয়ে বসে যে আমাকে ফোনটা পাঠিয়ে দাও। আপনার গার্লফ্রেন্ড? তা আবেগের বসে এখন কী বলবো, আমি ফোনটা কেটে দিয়ে ফরিদ ভাই ছিল নাম, ওনার সঙ্গে কথাটা শেয়ার করি যে ভাই এই অবস্থা। কোচ ওই মতো আমাকে ভালোই বাসে না ভাই, কী কন আপনি আমার সঙ্গে এতক্ষণ কথা বলে, এরা কী ধরনের কথা কন? করছে না, যে মেয়ে তুমি ফোনটা পাঠায় দিচ্ছ ঠিক আছে আমি স্বীকার করলাম, তুমি পরবর্তীতে ওর সঙ্গে কথা বলবা কি দিয়ে? এই জিনিসটা চিন্তা করছে? চিন্তা তো করে নাই। এমন না ভাই আমি পাঠায় দিই। বলছে পাগল, এটা করিও না, মেয়েটা তোমাকে ঠকাবে। ভালো কথা, আমি বললাম ভাই তবুও পাঠা দিই। তাই ইউসুফ ভাই ছিল রংপুরেরই বাসা, উনিও ইঞ্জিনিয়ার, আমি মোটামুটি তখন আমি অ্যাপিয়ার্ড পাস হয়নি, তখন ওনারা পিজি হাসপাতালের মধ্যে আমরা তখন কাজ করি। তখন লাইটের কাজ করতেছিলাম, ওটি লাইটের কাজ করতেছিলাম। তো ভাই বললাম ভাই কাজ করতে করতে কিন্তু গল্প করতেছি যে ভাই এই অবস্থা, আমি এটা করতে চাচ্ছি। কথা যে পাগল দিস না ফোনটা। আমি বললাম ভাই দিই, পাঠায় দিই, কী হয় আর ফোনটাই তো নিবে, আর বেশি তোর কিছু নেবে না। আমি ইনকাম করতে জানি, আমার পক্ষে ইনকাম করা সম্ভব না, হলে 3000 টাকা তো এমন তো বেশি না, নিবে। তো আমি ফোনটা করে সুন্দরবনে পাঠিয়ে দিই। তারপর ফোন করে অন্য আমার ফ্রেন্ডের ফোন দিয়ে ফোন করে বলি যে তুমি ফোনটা এসে নিয়ে যা। তখন ওর কাছে ফোন হলো 3টা, ওই মেয়ের কাছে ফোন হলো 3টা। তখন রংপুরে ওই ভর্তি হচ্ছে, আমি ঢাকায় 3টা ফোন দিয়ে কী করতো? কথা বলতো। তারপর আমি ওখান থেকে ফোনটা পাঠিয়ে দিই, তখন আমার কাছে কোনো ফোন নেই। তখন আব্বু আমার কাছে তখন মানে করতে করতে রিক্সা চালাতে আমি 700 টাকা সংগ্রহ করি, জোগাড় করি। তখন আমার একবারে টাকা লাগে 4000 টাকা। তখন আমি বাড়িতে বলি আব্বু আমাকে কিছু টাকা দিতে পারবেন? টাকা কে বাবা, কী হয়েছে? তুমি তো টাকা চান না অনেক দিন থেকে, সমস্যা কি? বলো আব্বু আমার এই যে মেসের কিছু খরচ দেওয়া লাগে, তো মাঝে মাঝে রিক্সা চালাতে শরীরটা অনেকটাই খারাপ। আমি আবার ফির ওই সময় ব্লাড দিছি, আমার ফির একটা পেশা আছে, আমার যদি কেউ যদি চায় ব্লাড চাইলে আমি AB পজিটিভ দিয়ে দিই, যত শরীর খারাপ থাকে আমি দিয়ে দিই, কারণ জরুরি প্রয়োজনেই মানুষ রক্ত চায়। আমার শরীরটা খুব খারাপ, এই 7-8 দিনের মধ্যে আমার এটা সংগ্রহ করা মনে হয় সম্ভব হবে না, একটু দিয়ে দেন তো। তা আবু আমাকে ম্যানেজ করে 3000 টাকা পাঠিয়ে দেয়। আমার টাকা লাগে 4500, 3000 টাকা পাঠিয়ে দেয়, আর বাকি টাকা আমি সংগ্রহ করে নিই। দেওয়ার পরে আমি তারপর ওই অবস্থায় রিক্সা চালিয়ে 1500 টাকা সংগ্রহ করার পর ওইদিকে 4500 টাকা দিই, আর বাকি টাকা আমার কাছে 1500, তাকে দিয়ে 1200 টাকা দিয়ে একটা ফোন কিনি। মোটামুটি ভাবছিলাম ফেসবুক চলবে, তো ফেসবুক চলে না। তো ফেসবুকে তো রাজনীতি করতে গেলে ফেসবুক লাগেই, এখন তো সোশ্যাল মিডিয়া সব। তারপর করার পর ফেসবুক চলে না, তারপর ওটা চলতে থাকে। তা আমি তারপর 3 মাস শেষ হওয়ার পর সব কিছু করার পরে আমরা 2 জনে চলে যাই রংপুরের যে ম্যাচটায় আমরা ছিলাম ওই ম্যাচে যাই। তো 1 মাসে 2 জন বলতে আপনার ফ্রেন্ড? হ্যাঁ, কিন্তু ও মানে কোথাও কোনো কিছু করে নাই। আমি কিন্তু এর মধ্যে ঈদ ছিল, ওই ঈদে বাড়ি গেছে, আমাকে অনেকবার বলছে যে আমি যাওয়ার টাকা দিই, তুই চল চল বাড়ির থেকে ঈদ করি। আমরা তো বুঝানি, আমি এখানেই ছিলাম, কারণ আমার টাকার দরকার। আমি যদি ঈদের 3 দিনের মধ্যে আমি 6000 টাকা রিক্সা চালা ইনকাম করছি, যেটা মনে করেন আমার 1 মাসের খরচ হিসাবে চলে যাবে, যার কারণে আমি যাইনি। আমি জানি যে আমি ঈদের সময় ইনকাম বেশি, আমি এই 3-4 দিনে যাবো না বাড়িতে। তা আব্বু বললাম আব্বু আমার সমস্যা, আমি যাই না যাই, এখানে ঈদ করবো, এবার ঢাকায় ঈদ করবো। তা বললে আচ্ছা ঠিক আছে কর। বাবা আবার তো জানে যে কী করবে, তারপরে কোনো কিছু বলে নেই। তারপর মা বলতেছে একটা দিনের জন্য এসে ঘুরে যান, বলে না আমি যাবো না নাইতে। তখন আমার ফ্রেন্ডটা গেল বাড়ি যাওয়ার পরে ওই আবার ঘুরে আসলো। ঘুরে আসার পরে টাকা নিয়ে আসে 4500 না 5000 টাকা নিয়ে আসে। তখন মেয়েটা আমাকে এক পর্যায়ে অফার করে বসে যে আমি মেয়েটার সঙ্গে কথা বলতে মেয়েটা আমাকে বলে যে আমি তোমার সঙ্গ চাই।
তখন আমার মনের ইচ্ছা, হ্যাঁ সঙ্গ দেবো তোমার আমি। তখন আমি ওকে নিয়ে আনন্দনগর যাই। এখান থেকে ঢাকা থেকে সরাসরি রংপুরে যাই। রংপুরে পীরগঞ্জে আনন্দনগর, হয়তো চিনবেন না, নতুন হয়েছে তো এটা, একটা পার্ক আছে, সেখানে রুম পাওয়া যায়। সেখানে ওখানে সময় কাটাই, কিন্তু আমি ইউজ করি না। ইউজ না করে আমরা ওখান থেকে দুইজনে করে চলে আসি। ওই আমার ফোন দেয়, আমার ফোনটা নেই, আমার বাড়িতে ফোন দেয়, এই অবস্থা, আমি আসতেছি। তারপর বাড়িতে নিয়ে এসে ওকে আমি বাড়িতে নিয়ে এসে আমি ওকে বাড়িতে আমার সাথে পরিচয় করে দিই, আব্বুর সাথে পরিচয় করে দিয়ে আমার মতো আমি ঢাকায় চলে আসি রাত্রেবেলা। ওখান থেকে পরের দিন চলে যায়, আবার রংপুরে যাই। আব্বু ওকে উঠে দেয়। আব্বু বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন ছেলে যখন নিয়ে আসছে তখন আমি এটা মেনে নেব। বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য তারপরে ভাইয়া এটা কিন্তু মাঝের গল্প। আর আপনার কন্টিনিউ হচ্ছে আপনি আমরা যখন রংপুরে গেলাম দুইজনে, রংপুরে যাওয়ার পর ওই ছেলে করার পরে ওই আমাকে 1 মাস ছিলাম আমি ওখানে, কারণ একটা প্রশিক্ষণ হয় ওই জায়গায় আমাদের, যারা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অর্থাৎ 7 সেগমেন্ট যেটা বলা আমরা, 7 সেগমেন্ট যে ইয়াগুলো আছে না, ডিজিটাল করি, এই ডিজিটাল একটা তৈরি করি সে 1 মাসের জন্য। কিন্তু এই 1 মাসে আমার সাথে 7 দিনও দেখা করেনি। একই কলেজে পড়তো, একই কলেজে আমরা পড়তাম। তখন প্রথম পর্বে পরে আর অথচ একটা সেমিস্টার মানে 1 মাস গেছে আমার সাথে দেখাই করে না, কথাই বলে না, মানে কথা বললেও মানে সেই রকম আমাকে অ্যাভয়েড করে চলে। তখন আমার মনের মধ্যে সন্দেহ জাগে, কারণটা কি? মেয়েটাকে নিয়ে যখন সন্দেহ জাগলো তখন মেয়েটা মানে চারপাশে লোকজন দেখলাম যে মেয়েটা কী করে। তখন আমি ঢাকায় 1 মাস থাকার পরে ওখান থেকে আমি ঢাকায় চলে আসি। এসে আমার মতো আমি চাকরি অ্যাপ্লাই করতেছি আর রিক্সা চালাইতেছি, অ্যাপ্লাই করতেছি, যে প্রাইমে ভাইবা দিলাম, পপুলারে ভাইবা দিলাম, তারপর আপনার জসিমউদ্দিন মেডিকেলে ভাইবা দিলাম, কুষ্টিয়ায় যা ভাইবা দিয়ে আসলাম। তো এর মধ্যে আমি এদের কমপ্লিট পরে আমার কাছে যোগাযোগ আছে, ওই ওর মেয়ে আছে, 2-3টা মেয়ে থাকে, ওর বান্ধবী জি এলাকায় থাকার পর ওদেরকে মানে ওর নাম্বারটা আমি অন্যজন দ্বারা কালেক্ট করি। ওর রুমমেট একটা আছে, ওর রুমমেটে ফোন নাম্বারটা আমি নিয়ে নিয়ে ওর সাথে কথা বলে গোপনে কী করতেছে, ওই এখন কি কথা বলতেছে, আমি ফোন দিচ্ছি 7-8 ফোন ধরতেছে না, এখানে হ্যাঁ অন্য সিমে কথা বলতেছে অন্য ফোনে। পরে আমি ফোন দিলাম, তুমি কোথায় ছিলা? কথা আমি বাথরুমে ছিলাম। ওকে, বাথরুমে ছিলা, বুঝলাম তুমি বাথরুমে ছিলা, তে এতক্ষণ কথা বললে কোথায়? তে কোনো কিছু বলো, আমি বলতে বাধ্য নেই, তোমার কাছে কেন বলবো, ভালো কথা বলবা না থাক। তখন আমি কিছু বলি না। তারপর আমি আবার বাড়িতে গেলাম, বাড়িতে যা ব্যাংক থেকে টাকা উঠাই 80,000 টাকা, কারণ তখন কিস্তি চালানোর মতো বা ক্ষমতা আমার এখনও আছে, তখন ছিল 1 বছর আগের কথা, অক্টোবর মাসে। এই অক্টোবর গেল গত অক্টোবরে তখন আমি 50,000 টাকা নিয়ে আসি। আমার ফ্রেন্ড বলছিল যে চাকরি হবে, তুই 50,000 টাকা জামানত দেওয়া লাগবে, তুই চলে আয়। তো বললাম আচ্ছা ঠিক আছে, আমি 50,000 টাকা নিই। তখন আমি ব্যাংক থেকে টাকা উঠে আনিয়ে 50,000 টাকা নিয়ে চলে এসে দেখি আমার টাকাটা দেওয়ার পর দেখে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমাকে ঢুকাইছে, যেখানে লোক ঢুকাইতে পারলে কিছু বেনিফিট দেওয়া হয়। সেখানে আমি প্রতারণার শিকার হই 50,000 টাকা। তখন ওই জায়গায় প্রতারণার শিকার হওয়ার পর আমার প্রচণ্ড খারাপ লাগে। তখন দেখি নেটওয়ার্ক মার্কেটিং, যেটা লাইফে বলা হয় সবচেয়ে জঘন্যতম খারাপ জায়গা মানুষকে ঠকানোর জন্য, লাইফে। তারপর আমি ওখান থেকে করার পরে ওই আমার সাথে একটা যোগাযোগ করার চেষ্টা করি। তখন ওই আমাকে কিন্তু বলছিল যে আমার মামাতো ভাইয়ের সাথে রিলেশন ছিল, ভেঙে গেছে। আমি কিন্তু থাকতেই পারে, এরকম কোনো বিষয় না, রিলেশন ছিল এমন তো কোনো খারাপ কিছু না। তারপর ও ওখান থেকে করে কি আমাদের সঙ্গে কথা বলে নিয়মিত, ওদের সঙ্গে কথা বলে, 3 জনের সঙ্গে কথা বলে। এটা আপনার কুড়িগ্রামের একটা রনি হিন্দু ছেলে, ওর সঙ্গে কথা বলে।
তারপরে ওর সঙ্গে কথা বলে ঘুরতে যায়, যখনও তখন পিক দেখে মাথা নষ্ট। এই পিকটা আপনি পেলেন কোথায়? পিকটা আমি পরে পাইছি, কন্টিনিউ করতেছি। ওকে। তারপর ও পিক টিক আপলোড করে ওর সঙ্গে তখন আমার ঝগড়া বাড়লো যে এটা কেন, তখনও করলো কি 1 দিন 2 দিন পর ওর খালাতো মামাতো ভাইয়ের সঙ্গে ওই উধাও হয়ে গেল, নাই। 1 দিন পর আমি এতবার ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না। 1 দিন পরে আবার ফোন রিসিভ করলে, তুমি কোথায় ছিলা, কই ছিলা? আমি শাকিল ভাইয়ের সঙ্গে গেছিলাম। কোথায় গেছিলে তুমি? বগুড়ায় গেছিলাম। কেন? ঘুরতে। বলো ঘুরতে যা তোমাকে রাত কাটাতে হলো, তাহলে অবশ্যের মধ্যে কিছু আছে। সেদিন আমি প্রচুর কাঁদি ওর জন্য, কাঁদি এবং হাত কেটে, এই হাতটা আমার এখনও কোনো চিহ্ন আছে, এই জায়গাটা আমি কেটে ফেলি, অনেকগুলো দাগ দিয়ে ব্লেড দিয়ে। দাগ দেওয়ার পর ওকে আমি পিক পাঠাই, তখন ওই আমাকে ওখান থেকে বলে যে আজ থেকে তুমি যা বলবো আমি তাই করবো, সমস্যা নাই। আমি ওকে ভুলে গেছি। বলে তুমি গেলে কেন? এটা হবার নাই। বলছে যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যেহেতু ওকে আমি খুব ভালোবাসছি, তাই ভোলা আমার পক্ষে অসম্ভব হয়। আমি ওর সাথে দিনে 3বার 4বার কথা না বলে থাকতে পারি না, 1 মিনিট হলেও বলতে হয়। বলতেছিল তখন, বলার পর ও বললো কি যে আমার পক্ষে এলাকা কন্টিনিউ করা সম্ভব। ওই আমাকে বললো তুমি আমাকে ছাড়িয়ে দাও। আমি ওকে ছাড়ি না, অনেকবার বলছি এই কথাটা, কারণ আমি ভুলতে পারতেছি না ওকে ছাড়বো কেন। তারপর রনির সাথে আবার ঝগড়া লাগে, বলে আমার হিন্দু একটা ছেলে, আমি ওই হিন্দু আমি জানতাম না, জানতাম না, তুমি আমাকে বলছিলে যে হিন্দু একটা ছেলে আমাকে অফার করছে। ওই আমাকে কার কে কোন ছেলেকে ভালো লাগে, কোন ছেলের সাথে কি করছে সব আমাকে বলে। আমি মজা হিসেবে ধরে নেই, বলে এমনিতেই ফান করতেছে হয়তো বা, কিন্তু আসলে সত্যিই যে করছে সেটা আমি জানি না। হিন্দু ছেলেটার সাথে যখনও তোমার পিক পাইলাম, ম্যাচে লাগলো গন্ডগোল, তখন আমি করলাম ওকে ফোন দিই। ফোন দেওয়ার পর আমার বাড়িতে ডাকি। সেদিন বাড়িতে আমার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, মানে কি মিলাদ মাহফিল। তখন আমি ডাকি, ডাকার পরে সে রাতের বেলা চলে আসে, সন্ধ্যার সময় চলে আসে। ওকে আমি রাত্রের বেলা বাড়ি নিয়ে আসি, বাড়ি নিয়ে এসে খাওয়া আপনার বাড়িতে? আমার বাড়িতে, বা আমার অনুমতিক্রমে। ওকে। নিয়ে আসার পর আমি ওকে খাওয়া দাওয়া করার পর ও আর আমার সঙ্গে ঘুমাইলো, আমি আমার রুমে ঘুমাই। তখন তারপর রাত্রেবেলা কিছুক্ষণ সময় ওকে আমি বাইরে নিয়ে যা কথাগুলো জিজ্ঞেস করি, কাহিনী কি। তখন আমাকে সব কিছু কয়, বলে আমি এখন এখানে কোনো কিছু বলতে বাধ্য নেই, তুমি আমার সঙ্গে যদি বিহেভ করেন তাহলে আমি এখনই চলে যাবো। তাই আমি বাপ মায়ের মুখের দিক থেকে কিছু বলি নাই, যেহেতু গেস্ট নিয়ে এসছি আমি। এখনও যদি মিসবিহেভ করি তাহলে আমার বাপ মায়ের সমস্যা আছে, কারণ আমি খোদার পরে যদি ভালোবাসি থাকি, আমি আমার বাপ মাকে ভালোবাসি, যার জন্য জীবন দিতে আমি 1 সেকেন্ড সময় নেব না। আর সেখানে মেয়ের তো সামান্য জিনিস আমার কাছে। এই চিন্তা ভাবনা করে আমি ছেড়ে দিলাম। তারপরের দিন চলে গেল। ওই যাওয়ার সময় কী করলো, আমার ফোনে ওর যতগুলো ছবি ছিল আমি উঠাইছিলাম, ফেসবুকে নিয়েছিলাম, সম্পূর্ণ ছবি ডিলিট করছি, যা ছিল সব ডিলিট করে দিয়ে চলে গেছে। আমি দেখি নাই ফোন, কারণ আমি তো ফোন ওকে দিয়ে রাখছি যে আমার তো ফোনের এমন কোনো নেই, আমি তো ওকে পাবো। গিয়ে আমি চলে গেছে। যাওয়ার পরে আমি আবার ঢাকায় চলে আসি, তখন রনির সাথে আমার ঝগড়া লাগে। রনির সাথে ঝগড়া হওয়ার পরে রনি বলে যে আমার ইচ্ছা ছিল আমি ওকে করছি, ভালো কথা। আমি তারপরও ওকে বলছি, বারবার ওই ভুলগুলো করতেছি। তারপর ওকে বলছি আমি জীবনে প্রথম সিমটা কিনে ওকে দিছি, জীবনে প্রথম ফোন কিনে ওকে দিছি, জীবনের যেগুলোই প্রথম করছি ওকে দিছি, যে কোনো কোথাও গেলে আমি ওকে জানিয়ে গেছি। তারপর বারবারই আমাকে ঠকাইছে। তারপরে পরবর্তীতে সব কিছু ভালোই চলতেছিল, এলে সব কিছু ভেজাল শেষ। ওই মেসেজ দেয়া আমার পরিচয় আমি স্বামী হিসেবে পরিচয় দিয়ে অন্য ম্যাচে উঠে দিয়ে আসি, প্রেমিকা হিসেবে, স্ত্রী হিসেবে উঠে দিয়ে থেকে চলে আসি ওর মতো কলেজ করতে। কিন্তু তার পরবর্তীতেও বারবার ফোন আমি সিম যত চেঞ্জ করে দেই, ওই সিমেই অন্যজনের সঙ্গে কথা বলে। ফোন যত চেঞ্জ করে দেই সিম, অন্যজনের সঙ্গেই কথা বলে, বারবার কথা বলতে আছে। এলে আমার কাছে তো অনেকগুলোই হাইড করছে। তার পরবর্তীতে আমি এই ফোনটা, আমার ফোনটা দেওয়ার পর এই ফোনটা ওর কাছে ছিল, এই ফোনটাও আমার দেয়া, এই ফোনটা ওর কাছে ছিল। এই ফোনটা আমি ওর কাছ থেকে নিয়ে আসি, তখন ওর বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আন্টি সব মানে দেখা করে আসার সময় একটা নতুন সিম দিয়ে আসি, 2টা এয়ারটেল সিম নেয় আমার কাছ থেকে। অথচ ওর কথা নিবেই এগলে চাইছে, তা আমার মতো আমি 2টা এয়ারটেল সিম ছিল আমার, তাক দিছি। তারপর আপনার একটা গ্রামীণ ছিল, সেটাও দিয়ে এসছি, একটা বাংলা রিং ছিল, সেটাও দিয়ে এসছি। আসার সময় এই ফোনটা নিয়ে এসে, এই ফোনটা নিয়ে এসে দেখি রেকর্ড করা কিছু জিনিস, যে রেকর্ডগুলো মনে করেন আমি পরের দিনই আবার ডাকি আমার বাড়ি, চলে আয়, আসতে হবে তো, কারণ তোর ফ্যামিলিকেও আমি জানাইছি, আমার ফ্যামিলি, কারণ আমার ইচ্ছা ছিল 2 ফ্যামিলি আমি রিলেশন করছি ঠিক আছে, কিন্তু ফ্যামিলি 2টা আমার অ্যাড হইতে হবে। ফ্যামিলি 2টি অ্যাড না হলে আমাদের আমি তাহলে রিলেশন করেই বিয়ে করবো, বাইর করে দাদা, এতটা তো গাধা আমি হইতে পারি না। তারপর ওখান থেকে ওকে নিয়ে আসি। আমি নিয়ে আসার পর এলে আমি বলি, তখন বলে আমার ভুল হয়েছে, আমি আর কখনো করবো না। তারপরে থেকে এখন পর্যন্ত আমাকে অ্যাভয়েড করেই যাচ্ছে অল টাইম।
কিছুদিন আগেই ওকে আমি বারবার ফোন দিই, ফোন বন্ধ করে রাখে, রিসিভ করে না। ওরা আমি বলি 2টা ঘাট আছে, 2টা সিম তুমি উঠে রাখবে, যে 2টা আমি জানি। তুমি যদি আমাকে ভালোই বাসে 2টা সিম ফোন রাখবে না, কেন আমার প্রবলেম আছে, এটা আছে, এটা আছে, সেটা আছে, সেই কথা বলে আমাকে বারবার। তো সেদিন ওরা আমি দুপুরবেলা ফোন দিই, যেদিন এখানে ফোন দেওয়ার আগে দুপুরবেলা ফোন দেওয়ার পরে আমি বলি তুমি আমার সাথে রিলেশন বন্ধ নষ্ট করে দাও। কেন? আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব হচ্ছে না, তোমার এস্টাবলিশড ভালো না। কেন? কোথায় তুমি এতদিনেও বুঝতেছো না যে আমি কি এরকম কেন করতেছি? তোমার সাথে আমার হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, তুমি আমার চাহিদা মিটাইতে পারতেছো না, অতএব তুমি আমার জীবন থেকে সরে যাও। একদম স্ট্রেটলি বলে দিয়েছে। স্ট্রেটলি বলে দিয়েছিল। সেদিন আমি খুব কেঁদেছিলাম দুপুরবেলা। চাহিদা বলতে সে কি বুঝিয়েছে? আপনার ইকোনমিক স্ট্যাটাস মানে তোমার কোনো জব নাই, তুমি 1 বছর এনে বেরোছেন, তোমার কোনো জব নাই। গার্মেন্টসে চাকরি করা ছেলের সাথে আমি বিয়ে বসবো না। আপনি গার্মেন্টসে জব করতেছেন এখন? এখন গার্মেন্টসে করতেছি, চাকরি তো পাই না, কী করবো? নিজের কপালাতে। নিজের ভাই A+ পাইছিল SSC-তে, আমার সার্টিফিকেট দিয়ে আমি ওকে ঢুকাইছি, কোয়ালিটি দিয়ে। বয়স হয় নাই তো, কারণ পারতেছেন ইলেকট্রিক্যালে, দিনাজপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। আপনার ডিপ্লোমার রেজাল্ট কী ছিল? 3.18। তো ডিপ্লোমা করেও ওই জায়গাতে আপনি কোনো কাজে লাগাতে পারেননি? কাজে লাগাতে পারেনি আমি। 1 বছর আমার মনে হয় আমি কাজে ভুলে গেছি। ওডি লাইটের কাজ আর আইসোর্সের কাজ, আপনার পিজি হাসপাতালে সম্পূর্ণ কাজগুলো করছিলাম আমরা, অথচ কোথাও কোনো কিছু হয়নি। পলিটিক্সের কী অবস্থা? পলিটিক্সে আমি আর ও সব কিছু বাদ দিই, কারণ আমার বাবা মা না খেয়ে থাকবে, আমি পলিটিক্সে ও আশায় যাবো না। তো আমি তখন আমার সরে আসছি, আজ পর্যন্ত সরেই আসছি। ভাইয়ের সাথে কখনো যোগাযোগও করিনি, ভাইদের সঙ্গে কখনো আর মেশার চেষ্টাও করিনি। কলেজ গিয়েছিলাম, অনেকেই অনেকভাবেই বলছে যে ভাই আপনি আসেন রাজনীতি করেন। তো আপনি যখন মেয়েটার সঙ্গে জড়ালেন, তার আগে কি আপনি মেয়েটা আপনাকে বলেনি আপনার অবস্থা সম্পর্কে? সে জানতো না? আমি ওকে সব জানাইছি আমার সম্পর্কে। আমি ওকে নিয়ে যাই, স্বয়ং নিয়ে গিয়ে দেখাইছি যে আমার অ্যাবিলিটি সম্পর্কে তোমার জানা উচিত। কারণ ভবিষ্যতে যা তুমি আমাকে বলবে যে তোমার সাথে থাকা আমার সম্ভব না, সেটা বলবো না। আমাকে এখন সে কথাই বলে যে আমি তোমার সম্পর্কে, তোমার বা আমার অত সম্পদ নেই, তাতে গিয়ে যে তুমি ভালো জায়গায় যাওয়ার পর এটাই তোমার অপরাধ। আমার যতদিন আপনার এই অপরাধের জায়গা থেকে আপনি কি বলতে চান? যে ও যেটা বললো যে এটা আপনার অপরাধ, এটা আপনি মানেন যে এটা আপনার অপরাধ? এটা আমার অপরাধ স্বীকার করি একদিক থেকে। সেটা আমি হলো যে আমি প্রথম অপরাধ করছি আমি ভালোবাসি, যেটা গরিবের জন্য না। অর্থ সম্পদ থাকলে ভালোবাসা হয়, কথাটা রাইট। ভালোবাসা মেয়ে ছেলের ক্ষেত্রে ইয়াং জেনারেশনে শুধু এনজয় করার জন্যই ব্যবহার করা হয়, যেটা আমার ক্ষেত্রে করা হয়েছে, মেয়ে হয়া করছি। দ্বিতীয়ত আরেক ক্ষেত্রে ভালোবাসা বাপ মা ভাই বোন এদের ক্ষেত্রেই থাকা উচিত। আর রিলেশনশিপে যারা জড়ায় এরা কত কষ্ট ছাড়া জীবনে কেউ কোনো কিছু পায়নি, আমার জানা মতে কেউ সুখ পায়নি। তো আপনি বলছেন যে রিলেশনশিপে জড়ানোটাই হচ্ছে আপনার অপরাধ? না হলে হয়তো বা আমি আজকে ভালো জায়গায় যেতেও পারতাম। কিন্তু আপনি যে অপরাজনীতি যেটা করলেন, ছাত্র রাজনীতির জায়গাটা যদি আসি, ছাত্র রাজনীতি নোংরা রাজনীতিটা সেটা আমার ক্ষেত্রে আমি করছি। রাজনীতি খারাপ না, রাজনীতি ভালো, কিন্তু রাজনীতিতে আমি নোংরা করছি, এটা আমি অপরাধী। যার কারণে আমি নিজের ট্র্যাকে ছিলেন, এই যে ভুলটা বুঝতে পেরে আমি সরে আসছি। রাইট। আপনি যে কষ্ট করে এত জায়গায় আসতেছেন, এত ভালো করতেছেন, সৃষ্টিকর্তা আপনাকে হেল্প করতেছে, এইরকম একটা জায়গা থেকে আপনি কেন এই সাময়িক সুবিধার জন্য এটার মধ্যে গেলেন? আপনার কেন মনে হয় না যে আপনি যদি ওই ট্র্যাকেই থাকতেন তাহলে হয়তো আপনি আজকে অনেক বড় একটা জায়গায় আমি যেতে পারতাম? এই ভুলটা বুঝতে পারার পর আমি ওখান থেকে চলে আসছি। এই ভুলটাই আমাকে বারবার দিক নির্দেশনা দিচ্ছে, তুমি এটা ভুল করছেন। আর আমি রাতে ঘুমাইতে পারি না অনেক সময়, এই টেনশনগুলো। আমি রাজনীতি করে না করলাম, 2-1 জনকে কেন ঠকালাম, হয়তো বা তাদের অভিশাপটাই আমার লাগে গেছে। আমি এই ভুলটা বুঝতে, এই ভুলটা আমাকে বারবার কাঁদাচ্ছে যে আমার এটা কি করলাম আমি। যেই সবগুলো মিলে বাড়িতে পারতেছি না একটা টাকা দিতে, বাড়িতে বাবা মা সুখে খাওয়াইতে পারতেছি না, গার্লফ্রেন্ড থাকতেছে না, নিরাতে ঘুম হচ্ছে না, একটা ভাই A+ পাইলে তাকে আমি পড়াইতে পারতেছি না, তাকে নিয়ে এসে আমি গার্মেন্টস করছি, 2 ভাই আমরা গার্মেন্টস করতেছি, বাড়ির একটা জমি নাই, তাহলে আমি কি করব? আমার অপরাধটা কোথায়? আমার কি বেঁচে থাকাটাই অপরাধ? খুব কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার কাজ হচ্ছে, আমি এখানে যেটা করি, একটা মানুষকে এক্সপ্লোর করা। কিন্তু আপনি যে জায়গাটায় আছেন সেখানে ব্যক্তি মানুষ হিসেবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বেশ কিছু জিনিস তো শিক্ষা হিসেবেও নেওয়া যায়। যেমন ধরেন, এই মেয়েটা আপনাকে যে কথাটা বলেছে যে নিজের পায়ে দাঁড়াও, তোমার অ্যাবিলিটি নাই আমাকে রিসিভ করার, আপনি একটু সোজা ভাষায় বলেন, আপনার যদি অ্যাবিলিটি হয় তারপরেও কি আপনি মেয়েটার কাছে যাবেন? না, আমি আর কখনো ওর কাছে ফিরে যাবো না। সেটাই, তার মানে তো আপনার বিবেক বুদ্ধি আছে,
আপনি জানেন কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমি একটা জিনিস বুঝি খুব সহজভাবে, এই এত অনুষ্ঠানে এত মানুষের জীবন গল্প শুনেছি, জীবনটা ধোয়া তুলসীর পাতা না। জীবনে কালিমা থাকে, জীবনে নোংরামও থাকে, জীবনে ভালো কাজ থাকে। একটা মানুষ, সাধারণ মানুষের জীবনে অনেক ধরনের ঝামেলা থাকে, সব কিছু মিলিয়েই একটা মানুষ আসলে মানুষ। আপনাকে আমরা যেভাবে প্রথম থেকে দেখছিলাম একজন হিরো হিসেবে, যে হ্যাঁ ভ্যান চালাচ্ছিলেন এবং সেখানে আপনি কষ্ট করে ল্যাম্পপোস্টের আলোয় পড়ার মতো অবস্থা, হ্যাঁ সেখান থেকে আপনি ভালো রেজাল্ট করে এত দূর আসলেন, আপনি বোর্ডে চ্যালেঞ্জ করে আপনার রেজাল্ট বের করে নিয়ে আসলেন। এটা যদি সিনেমার গল্প হতো তাহলে গল্পটা এভাবেই আগাতো এবং একসময় আপনাকে একদম বিশাল হিরোইজমের জায়গায় আমরা দেখতাম। কিন্তু জীবন যেহেতু কাউকে ক্ষমা করে না, কোন একটা জায়গায় এসে আপনি ভিলেন হয়েছেন। এবং জীবনটা এরকমই, জীবনে হিরো মানে সারা জীবনের জন্য হিরো নয়, ভিলেন মানে সারা জীবনের জন্য ভিলেন নয়। হিরো ভিলেন আপস অ্যান্ড ডাউন এগুলো জীবনেরই পার্ট, এগুলো মেনে নেওয়াটাই উচিত। বেঁচে থাকাটাই পুরোটাই একটা এক্সপিরিয়েন্স গ্রাউন্ড, এখানে নিজেকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনি একবার আঘাত পেয়েছেন মানে আপনার উঠে দাঁড়ানোর শক্তি আছে কিনা সেটাই হচ্ছে সেই সময়টা চিন্তা করার বিষয়। আঘাতটাকে নিয়ে চিন্তা করে আপনি যদি পিছনে পড়ে থাকেন যে ওটা যদি না করতাম তাহলে তো জীবনটা অন্যরকম হতো, তাহলে আপনি আরও পিছিয়ে পড়ে থাকবেন। এটুকুই শুধু আমি বলতে পারি আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের সিক্রেটস। একটি কথা বারবার বলি, আবারও বলছি, আবারও বলবো, একজনের ভুল থেকে শিক্ষা নিন, একজনের অপরাধ থেকে, নিজেকে অপরাধী হওয়া থেকে দূরে রাখুন। ভালো থাকুন সবাই। আজকের মতো শুভরাত্রি। Something beyond entertainment.